আসসালামু আলাইকুম। দ্য মুসলিম মাইন্ডসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের গেস্ট যিনি রয়েছেন তার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বাংলাদেশে বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে। পিএইচডি করেছেন ইউএসএতে। ওখানে দীর্ঘদিন উনি কাজ করেছেন কোম্পানিতে এবং তারপরে শিক্ষকতা করেছেন। কিন্তু খুব অবাক কর হলেও উনি পরবর্তীতে সৌদি আরবে চলে এসেছেন। এখন উনি স্থায়ীভাবে অনেকটা স্থায়ীভাবেই ওখানে থাকেন এবং নিয়মিত বাংলাদেশে আসা যাওয়া করেন। তো আমরা তার সাথে আজকে কথা বলব। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। তো আমরা ১ম এই এই কথাটা দিয়ে শুরু করি যে, আপনি তো আসলে ইউএসএ তে একটা ভালো লাইফ লিড করছিলেন। আমেরিকান সিটিজেনশিপ তো পৃথিবীর সবার জন্যই খুব প্রিয়। এবং ওইখানে ছেলেমেয়েদেরকে বড় করা, একটা ওয়েস্টার্ন লাইফ এটা সবাই চায়। তো আপনি আবার সৌদি আরবে চলে আসলেন। সৌদি আরবে তো ওইভাবে চিন্তা করলে একটু ব্যাকওয়ার্ড। অত ভালো, ভালো ইউনিভার্সিটিতে নেই, অত ব্রাইটেস্ট আ মাইন্ড নেই। তো এখন এটা কেন আসলেন সৌদি আরবে? জাযাকাল্লাহু খাইরান ভাইয়া। আ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আ আমি খুবই সাধারণ একটা মানুষ। কিন্তু আশা করি যে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করলে হয়তো মানুষের উপকার হবে। আমাদের আ ছোট ভাই-বোন যারা আছেন, যারা আমাদের পথে যাচ্ছেন আরকি তাদের জন্য হয়তো একটা কাজে লাগবে ইনশাআল্লাহ। এটাই আল্লাহর কাছে দোয়া। বিসমিল্লাহ। তো আমার গল্পটা একটু পিছন থেকে শুরু করি। আমি বাংলাদেশে একটা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। ঢাকাতে বড় হয়েছি। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রিতে পড়েছি। আলহামদুলিল্লাহ। তো আ ইউএসএতে যাওয়ার পরে ওখানে আমি পিএইচডি করি। পিএইচডি, পোস্টডক মিলে প্রায় ১১ বছর আমি ছিলাম। আর আম কেন চলে এসছি এটা আসলে ধীরে, ধীরে ব্যাপারটা এসছে। মানে একদিনে যাওয়ার পরপরই সিদ্ধান্ত না। আ বেসিক জায়গাটা বললে আমার কাছে সবসময় মনে হয় যে, সবচেয়ে স্ট্রাইকিং যে ব্যাপারটা ওয়েস্টের সেটা হচ্ছে গিয়ে যে নৈতিক অবক্ষয় যে ব্যাপারটা। মানে হচ্ছে যে সোশ্যাল ডিজিজ যেটা আমিও পর্যবেক্ষণ করেছি আরকি। মানে আমার কাছে এই অবজারভেশনটা খুব ইম্পোর্টেন্ট যে যেটা একদিনে হয়নি। ১ম আমার কাছে মনে হচ্ছে ভালো এডুকেশন, আ ভালো কান্ট্রি, কাস্টমার সার্ভিস, আ মোর সিভিলাইজড ওয়ার্ল্ড এরকম ব্যাপারগুলি ডেফিনিটলি খুব অ্যাট্রাকটিভ। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে এর ভেতরটা ফাঁপা এবং ওখানে আ ইসলাম নিয়ে প্রচুর কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রচুর মুসলিমরা ওখানে মসজিদ বানাচ্ছে। বিশেষ করে যারা ইমিগ্র্যান্ট আমাদের মতো যারা ফার্স্ট জেনারেশন তাদের মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস থাকে। তারা ওখানে গেলে বুঝতে পারে যে সে যে মুসলিম যেমন চ্যালেঞ্জটা আমিও ফিল করেছি। মানে আমার আসলে বলতে পারেন যে রিভার্ট হচ্ছে আমেরিকাতে যাওয়ার পরে। বাংলাদেশে আমি কখনো এই সুযোগটা পাইনি। বাংলাদেশে আমরা যাদের খুতবা শুনেছি বা এটা আমাকে অ্যাট্রাক্ট করেনি। কারণ তারা আমাদের টোনে বলতে পারেনি। আমরা একটা সেকুলার এনভায়রনমেন্ট এ বড় হয়েছি। টিএসসি কিংবা বিশ্ব সাহিত্য কেন্দ্র কিংবা ছায়ানটের গান এগুলি আমাদেরকে আন্দোলিত করত। ঐরকম সময় আমাদের হুজুররা আসলে পড়ে থাকতেন একটু ডিফারেন্ট ওয়েভলেংথ এ। উনারা আমাদেরকে কখনো টাচ করতে পারতেন না। এটা আমার মনে হচ্ছে। কিন্তু আমি ইউএসএ তে যাওয়ার পরে যখন ১ম খুতবা শুনি ওই ইমামের, ওই খতিবের খুতবাটা আমার কাছে অনেক ইন্টেলেকচুয়াল মনে হয়েছে। তো আ এবং সেটা আমাকে অবশ্যই হেল্প করেছে ওখানে। আপনি যে বললেন মুসলিম মাইন্ডস আসলে আ খুব ইম্পোর্টেন্ট যে আমাদের মতো ছেলেমেয়েরা যারা সেকুলার এডুকেশনে বড় হচ্ছে তাদের জন্য একটা খুবই জরুরি একটা ব্যাপার যে এই ধরনের যারা কিনা তার চিন্তাধারাকে চ্যালেঞ্জ করতে পারবে। সেক্ষেত্রে আমার সুযোগ হয়েছে শেখ ইয়াসির কাদি কিংবা আ উস্তাদ নোমান আলী খান বা ওমর সুলাইমান উনাদের সাথে ক্লাস নেয়ার, উনাদের খুতবা শোনার কিংবা অন্যান্য অনেক ইমাম আছেন ওখানে যারা ভেরি স্কলারলি আরকি। এটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করেছে এবং আমার ইসলামের পথে ফিরে আসার একটা বড় কারণ আমি বলব ওখানে। তো সেই দিক থেকে চিন্তা করলে আমেরিকা তো আমার জন্য আসলে খুব ভালো একটা জায়গা। যেহেতু আমি ওখানেই ইসলামের পথে এসছি। তো পরবর্তীতে আমি যেটা খেয়াল করলাম যে একটা বড় কারণ আমার কাছে মনে হয়েছে যে ভেতরে, ভেতরে যে অবক্ষয়টা হচ্ছে সোসাইটির এবং একটা ইনডিরেক্ট একটা যে ইফেক্ট পড়ছে আমার উপরে বা আমার ছেলেমেয়েদের উপরে যে এনভায়রনমেন্টের ওভারঅল এনভায়রনমেন্টটা যে একটা টক্সিক এনভায়রনমেন্ট মানে আমরা একটা আইসোলেটেড বাবলে ছিলাম এবং বাচ্চাদের বড় করার চেষ্টা করছিলাম। কিন্তু আপনাকে তো সুপারমার্কেটে যেতে হয়, আপনাকে তো কাজে যেতে হয়। আপনি তো সারাক্ষণ মসজিদে থাকতে পারবেন না। ওই সময় আমি খেয়াল করছি যে এই যে প্যাসিভ লার্নিং যে ব্যাপারটা যে ইমেজগুলি ঢুকতেছে, মিউজিক ঢুকতেছে, হ্যাঁ? এবং ওভারঅল কালচারটা ঢুকে পড়তেছে আমার ভেতরে। এটার রিফ্লেকশনটা আমি দেখতে পাচ্ছি যেন সোসাইটির মধ্যে, বাচ্চাদের মধ্যে, অন্যদের মধ্যে। এবং ছোট্ট একটা ঘটনা
এই ব্যাপারটাকে আরো বেশি ত্বরান্বিত করেছেন মানে চিন্তাটাকে। একদিন আমি মসজিদে যাব, আমার বাসা থেকে, আমার ক্যাম্পাসের বাসা থেকে মসজিদ বেশি দূর। তখন আমি পিএইচডি করি। আমার একটাই মাত্র ছেলে তখন, মানে বড় ছেলেটা। ৩ বছর বয়স। সে প্রায় জানালায় কাঁদতো যে সে আমার সাথে যাবে। সবসময় নেওয়া সম্ভব হতো না। ওরকম একদিন আমি বের হয়েছি বাসা থেকে এবং বাসা থেকে এত একটা মানে এত বাজে একটা দৃশ্য দেখেছি আমার জীবনে, ওটা দেখা সবচেয়ে বাজে দৃশ্যগুলির একটা আরকি। ২ টা আমার বিল্ডিংয়েই থাকতো একটা গে কাপল। আমার জানা ছিল না। ওরা তখন আ আমি নিউ জার্সিতে ছিলাম। ওরা বলত সিভিল ইউনিয়ন। ওই সময় এটা অ্যালাউড ছিল না। কিন্তু সিভিল ইউনিয়ন অ্যালাউড ছিল। এবং এই ২ টা লোক বিদায় নিচ্ছে একজন আরেকজনের কাছ থেকে এবং খুব অন্তরঙ্গভাবে ২ টা পুরুষ মানুষ। এবং এটা আমার জন্য একটা ডিসগাস্টিং দৃশ্য ছিল এবং এটা আমার জন্য ভীষণ একটা পেইনফুল এক্সপেরিয়েন্স ছিল। আমি যোহর বা আসরের সালাতে যাচ্ছিলাম এবং আমার ভেতর থেকে একটা ইয়ে আসছে, সুবহানাল্লাহ! এগুলি দেখে যদি আমার বাচ্চা বড় হয়, I mean how I am going to answer them? এবং ওইটা আমার ভেতরে একদম বড় রকম একটা নাড়া দিয়েছে যে আমি তাদের মসজিদে নিচ্ছি, তাদেরকে ইসলামিক স্কুলে দিচ্ছি। কিন্তু এই যে ব্যাপারটা একটা প্যাসিভ একটা এনভায়রনমেন্ট এর যে টক্সিক ইফেক্ট এটা থাকবে এবং এর পরবর্তীতে আমি দেখেছি এই জিনিসটা। এরপরেও তো আমি অনেক বছর ছিলাম। এটা যেন আমি আমার চারপাশে যারা আমি বলছি প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলিগুলির কথাই বলছি। যে ইভেন তাদের ছেলেমেয়েদের মধ্যে একটা ইফেক্ট আসতেছে। ওভারঅল এই যে ক্যাপিটালিজম, এই যে ম্যাটেরিয়ালিজম এর দিকে যে মানুষের একটা ঝোঁক। মানে মুসলিমরা অনেক ভালো করছে কিন্তু দেখা যাবে যে মসজিদ বানাচ্ছে। সেখানেও যেন একটা কাদের মসজিদ কত বড়, কাদেরটায় কত বেশি ফান্ড রেজিং হয় কিংবা ছেলেমেয়েদের মধ্যে খুব কমন একটা ট্রেন্ড হচ্ছে যে কোন ব্র্যান্ডের মোবাইলটা সে নেক্সট ইয়েটা আসছে, PlayStation নেক্সট আসতেছে কিংবা গাড়িতে কে আগে টেসলা কিনলো, কে জিমে গিয়ে সবচেয়ে ভালো বাইসেপ বানাতে পারলো। এই ব্যাপারটা আমাকে খুব মনে হয়েছে যে এই জিনিসটা আমার এখান থেকে আসলে চলে যাওয়া উচিত আরকি। তো এটা হলো একটা মেইন থিম আপনি বলতে পারেন। এর বাইরে আরো কিছু ব্যক্তিগত কারণ ছিল। বাবা-মায়ের ব্যাপারটা যেমন যে বাবা-মার সাথে যে আল্লাহ বলছেন যে অবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার কাছে মনে হয়েছে যে আমি তো বাবা-মাকে আমার সময়টা দিতে পারছি না। আমি হয়তো টাকা-পয়সা দিয়ে সাহায্য করছি কিংবা ফোনে কথা বলছি বা ২ বছর পর আসতেছি। কিন্তু আমি তো সার্ভিসটা দিতে পারছি না। এটা একটা ড্রাইভ ছিল অলসো মুভ করার। আরো বেশ কিছু কিন্তু আমি বলব যে বাচ্চাদের ভবিষ্যতের কথাই যদি বলেন, আমার নিজের ঈমানের কথা যদি বলেন, আমার কাছে মনে হয়েছে যে আমেরিকাতে থাকলে একটা আমেরিকান ভার্শন অথবা ওয়েস্টার্ন ভার্শন অফ দ্যা ইসলাম আমাকে পেয়ে বসবে এবং আমি তাই দেখেছি আমার বন্ধু-বান্ধবদের মধ্যে। এমনকি আমার যারা টিচার ছিলেন তাদেরকেও আমি দেখেছি যে কিছু ব্যাপারে তারা নিজেদের ফতোয়া চেঞ্জ করে দিচ্ছেন। হ্যাঁ, মানে তারা ২০০৬ যে ফতোয়াটা দিয়েছেন ২০২৫ এসে এখন আর সেই ফতোয়াটা দিচ্ছেন না। অনেক কিছু উনারা ওই পরিবেশের সাথে করে একটা অ্যাবসোলিউটলি মানে একটা মডিফাইড ভার্সন অফ ইসলাম এবং ওইটা আপনি ভেতরে থাকলে টের পাবেন না। কিন্তু দূর থেকে যখন আমি দেখি আমি দেখতে পারি ডিফারেন্সটা। এইটা আমার কাছে তখনই মনে হয়েছে এবং আমার তখন মনে হয়েছে না এই নীরব ঘাতক। এইটা খুব ক্ষতিকর। লং টার্ম এ গিয়ে আমার এবং আমার ছেলেমেয়েদের বা আমার যে বংশধর তাদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তারা আসলে ইসলামের উপর থাকতে পারবে না। এবং আরেকটা অবজারভেশন আমার ছিল ইন্টারেস্টিংলি মসজিদে গেলে আপনি ইমিগ্রেন্টদের পাবেন এবং তাদের ছেলেমেয়েদের পাবেন। ফার্স্ট জেনারেশন যারা গেছে। খুব হার্ডলি পাবেন এমন কোনো বাচ্চা যার বাবা-মা ওই দেশে জন্ম নিয়েছে। তার মানে আমি 3rd জেনারেশন এর কথা বলছি। এবং নাম্বারটা এত পুয়ার মানে বেশিরভাগ হারিয়ে যায় একটা সময় এসে। তারা ইসলামকে ধরে রাখতে পারে না। আমরা অবশ্যই আশাবাদী আলহামদুলিল্লাহ দেয়ার আর মেনি ফ্যামিলিজ তারা ট্রাই করছে, ভালো করছে। কিন্তু দিস ইস মাই অবজারভেশন এবং আমার মনে হচ্ছে যে না আমাকে এখন এখান থেকে সরে পড়া দরকার। যা বললেন এটার মধ্যে আমার ২-১ টা প্রশ্ন মাথায় এসেছে। কিছু আমার নিজের জন্য ২-১ টা দর্শকদের জন্য। এই যে আপনি বললেন যে আ মানে ওইখানে থেকে আপনার মনে হয়েছে যে এই আমি মানে এনভায়রনমেন্ট থেকে অনেক কিছু অ্যাবসর্ব করব আমি এবং আমার ছেলেমেয়ে। এটা আমি চাই না। সো আমরা যারা বাংলাদেশে থাকি বা আমাদের দর্শক যারা দেশে থাকে তারা বলে যে ওদের দেশেও যেরকম আমাদের দেশেও তো সেরকম। হ্যাঁ, ওইখানেও লোকজন শার্ট প্যান্ট পরে, মেয়েরা শার্ট প্যান্ট পরে, এখানেও শার্ট প্যান্ট পরে। এখানেও তো আসলে ডেটিং কালচার শুরু হয়ে গেছে। তো মানে এইটা যদি আরেকটু আনপ্যাক করতেন ভদ্র ভাষায় যে মানে এইটা একটা তো আপনি এই যে এলজিবিটির এই ব্যাপারটা বললেন। এছাড়া কি? মানে রাস্তা দিয়ে আমি হাঁটলাম, বের হলাম, অফিসে গেলাম, তারপর রাতের বেলা ফিরে আসলাম। হাউ ইট ইস ডিফারেন্ট ইন টার্মস অফ এই যে অ্যাবসর্পশন এর কথা বললেন। এটা আসলে কিভাবে ধরেন যে কেউ কোনোদিন আমেরিকায় যায় নাই। ঠিক আছে? অ্যা একজন যদি মুসলমান ওখানে বাইরে যায় সে দৈনন্দিন জীবনে কি ডিফিকাল্টি গুলো আসলে ফেস করে?
বা কি রকম ডিফারেন্ট পায়? মানে হুম। ছোট করে বলতে হবে কারণ হ্যাঁ, হ্যাঁ, আমাদের absolutely. মানে জাস্ট ১ম কথা হলো যে আসলে they have no idea honestly, মানে এইটা কোনোভাবেই তুলনাযোগ্য না। যে বাংলাদেশে একটা মেয়ে প্যান্ট শার্ট পরছে আর আমেরিকাতে একটা মেয়ে প্যান্ট শার্ট। বিষয়টা আসলে এরকম না। এর চেয়ে অনেক, অনেক আ ডিফারেন্ট আসলে। মানে এখানে তো আমরা যারা একজন মুসলিম, আমি মুসলিমের দৈনন্দিন জীবনের যে তার যে রুটিনগুলি যদি বলি, তার পরিবেশ, তার পরিস্থিতি, তার প্রতিবেশী, তার অফিস, তার যাতায়াত, সবকিছু চিন্তা করলে আপনি ফাহিশার প্রতি অতখানি এক্সপোজড না। এক্সপোজারটা কারণ হচ্ছে ওয়েস্টের ২ টা চ্যালেঞ্জ। ওস্তাদ টিম হাম্বলের একটা বিউটিফুল একটা লেকচার ছিল যে উনাকে একজন জিজ্ঞেস করছিল যে সে ট্রাভেল করতে যাবে। অ্যান্ড টিম হাম্বল হচ্ছে ১৬ বছর বয়সে কনভার্টেড ব্রিটিশ মুসলিম ১৬ বছর বয়সে। সে চলে এসছে ইংল্যান্ড থেকে। সে মিডল ইস্ট একটা দেশে থাকে। মাদ্রাসাতুল উমরিয়া বা পরিচালনা করেন। তো উনাকে একজন জিজ্ঞেস করে ৭ দিনের জন্য যাবে কোনো একটা কনফারেন্সে বা সামথিং। ওইটার অ্যান্সারিং উনি বলছেন। সেখানে বলছেন দেখেন, এই ধরনের ক্ষেত্রে ২ টা জিনিস আপনার সবচেয়ে বেশি অ্যাফেক্ট করে। উনি বলছেন শাহওয়াত আর শুবহাত এবং খুব ইম্পোর্টেন্ট। শাহওয়াতটা তো আমরা দেখতে পাচ্ছি যে ওভার সেক্সুয়ালাইজেশন, নুডিটি, ফাহেসা আপনি এটার এক্সটেন্ট আপনি ধরতে আমি ল্যাবে গেলাম। আমি যেহেতু রিসার্চ করেছি, পিএইচডি, পোস্টডক করেছি, রাইট? আমি ল্যাবে গেলাম। এটা সবচেয়ে ভালো ইউনিভার্সিটি। তার ভিতরে আপনি দেখবেন যে শীত যেতে পারেনি। তার মধ্যে হয়তো সে স্কার্ট পরে আসছে, গেঞ্জি পরে আসছে। অ্যান্ড ইউ ক্যান মানে জাস্ট নুড আরকি। কিন্তু যেহেতু আপনি প্রতিদিন দেখেন, আপনি ডিসেনসিটাইজড হয়ে গেছেন। বাট আমার ডিসেনসিটাইজেশন কিন্তু আমার গুনাটা থামায়নি। যে না আমার দেখে কোনো কিছু মনে হয় না। আপনার দেখে না মনে হতো কিন্তু আল্লাহ তাআলা তো এটা হারাম করেছেন। কথাটা কিন্তু এখানে একটা অফিসে গিয়ে তো আমাকে এটা ফেস করতে হয় না। সো এটা কোনোভাবে তুলনাযোগ্যই না। আমরা ইউনিভার্সিটিতে একই ক্লাসে ছেলেমেয়ে বসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাইট? আমি এখন হয়তো আমার ছেলেমেয়েদেরকে এরকম কো-এডুকেশন এ দিব না হয়তো। কিন্তু আমরা বসছি কিন্তু ওই এনভায়রনমেন্ট আর আমেরিকার যে স্কুল কলেজের কথা বলছি এটা কোনো তুলনাযোগ্য না। মানে এটা এর চেয়ে অনেক বেশি সমস্যা। আমি এমন ছেলেমেয়ে জানি আ যারা একটা সেমেস্টার করে চলে এসছে। জাস্ট তার দিন এবং ক্যারেক্টার সেভ করে। আমার কাছে আসছে। আমি কাউন্সেলিং করেছি। আমি তার লোকাল গার্ডিয়ান ছিলাম। একটা সেমেস্টার করেছি। চলে এসছে। সে এসে বলছে, "আঙ্কেল আ যে সে অ্যাপার্টমেন্টটাতে থাকে, ইউনিভার্সিটি অ্যাপার্টমেন্ট ২ টা রুম আছে। তার যে আ রুমমেট সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। বলে যে, "আমি আমার রুমে আছি। তার রুম থেকে যে সমস্ত কীর্তিকলাপ আওয়াজ আসে, আই ক্যান" আবার সেও তো একটা ১৯-২০ বছরের একটা ছেলে। তা তার পক্ষে এত সামনাসামনি একটা জিনিস দেখে ঠিক থাকা তো মুশকিল। এটা কোনো কম্প্যারিজন নাই। মানে আমি বলব যে এটা এর বাইরে ধরেন যে দিন আ পালন করার অন্য যেসব ব্যাপারগুলো আছে ধরেন যে সালাত আদায় করা, জি, অজু করা, জি, তারপরে একটু ক্লিন ইউরসেলফ, জি। হ্যাঁ? এই জাতীয় ব্যাপার-স্যাপার। তারপরে আ রোজা রাখা, ঈদের ঈদের সময় মানে এগুলো হয়তো ক ইউনিভার্সিটিতে কিছুটা করাও যায়। কিন্তু যারা প্রফেশনাল লাইফ এ চলে যায়, তাদের তো এই ব্যাপারগুলো খুব ডিফিকাল্ট হয়। মানে ওখানে যেটা হয় আমি দেখি মানুষ ডুয়াল লাইফ লিড করে। মানে আপনাকে বুঝতে দিবে না। সে যখন মাগরিবে বা এশার মধ্যে চলে আসলো বাসায়, তারপর থেকে যে মসজিদে যাচ্ছে, সে জোব্বা পরে যাচ্ছে, টুপি পরে যাচ্ছে বা ফ্যামিলি নিয়ে যাচ্ছে। স্যাটারডে, সানডেতে যেহেতু ওখানে স্যাটারডে স্কুল আছে, সেখানে যাচ্ছে, হালাকা করছে, বাচ্চাকে হিপস প্রোগ্রামে দিচ্ছে। এটা একটা পিকচার। কিন্তু তার যে অফিস লাইফটা, তার যে পাবলিক লাইফটা, ওইটা একটা ডিফারেন্ট লাইফ। ওখানে যদি আপনি প্রেজেন্ট থাকেন, তাহলে আপনি দেখবেন যে তাকে একটা ফিমেল কর্কের সাথে হ্যান্ডশেক করতে হচ্ছে। কারণ ওইটা তো অফেন্সিভ। কেউ যখন আপনাকে একটা কর্পোরেট ওয়ার্ল্ড এ হাত বাড়ায় দিবে। আমার হয়েছে যে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমাকে আমার থিসিস প্রপোজাল ডিফেন্সে যিনি কিনা হেড ছিলেন ভদ্রমহিলা অনেক বয়স্ক। উনি কংগ্রাচুলেট করতে মোহাম্মেদ হাত বাড়ায় দিছে আমাকে। কিন্তু আমার একটা ভেতরে ততদিনে একটা স্ট্রেংথ চলে এসছে এবং আলহামদুলিল্লাহ আমি জাস্ট হাতটা বুকের কাছে দিয়ে বলছি, "সরি আই এম নট অ্যালাউড টু।" বাট শি ওয়াজ ফিউরিয়াস। এবং তারপরে আমার ওইটাকে বাদ দিতে হয়েছে। ওই কমিটি ডিসলভ করতে হয়েছে ওই কারণে। জাস্ট ওই একটা কারণে। মানে সে আমার সাথে নিয়ে অনেক ডিবেট করেছে। আমার বসের কাছে কমপ্লেইন করেছে। আমার ডিসলভ করে দিতে হয়েছে। অ্যান্ড আই ডোন্ট রিগ্রেট দ্যাট। কিন্তু আমার পয়েন্ট হলো যে অন্যরা এটা করছে না। এবং আমি একবার একটা মসজিদে ডালাসের কথাই বলি। ওখানে মেয়র এসছে, ভদ্রমহিলা। উনি এসে আমরা একটা রেস্টুরেন্টে ওনাদের জন্য আমি মসজিদ কমিটিতে ছিলাম। আ তো একটা রেস্টুরেন্টে এরেঞ্জ করেছে। আমাদের সাথে অলমোস্ট সবাই উনার সাথে হ্যান্ডশেক করেছে। আমরা কয়েকজন হ্যান্ডশেক করি এবং উনি প্রশ্নটা করেছেন যে, "আমরা দেখেছি তোমরা কেউ হ্যান্ডশেক করো, কেউ করো না।"
এটা কেন? এখন একজন ব্যাখ্যা দিচ্ছে যে এটা ওরা একটু বেশি প্র্যাকটিস করে। এরকম আরকি যে তার একটা আসলে তো বিষয়টা তা না। এটা সাদা-কালো। এখানে আমি আমার ওখানে যিনি আলেম উনার কাছে আমি গিয়েছি, জিজ্ঞেস করেছি একজন স্কলারকে। সে বলছে, "না, ইউ আর নট অ্যালাউড টু হ্যাভ দ্যাট।" এখন আপনি কোনটাকে জরুরা বলবেন সেটা ভিন্ন কথা। তো কি হয়? মানুষ কি করছে? এই জিনিসগুলিকে একটা জরুরা বানিয়ে দিচ্ছে। মানে যে এমন সিচুয়েশন এটা তো ডায়ার সিচুয়েশন না। তোমাকে কে বলছে এখানে থাকতে? আমি কি আল্লাহর কাছে গিয়ে দাঁড়ায় এই জবাবটা দিতে পারব? যে, "ও আল্লাহ, আমি তো আমেরিকায় ছিলাম যার জন্য এই কয়টা জিনিস আমি হালাল করে নিয়েছি।" এটা কি সম্ভব আসলে? তো তাহলে কোয়েশ্চেন আসবে, তোমার কি আমেরিকা থাকাটা জরুরি ছিল কিনা বা যাওয়াটা জরুরি কি ছিল? যাদের জন্য এটা ডায়ার সিচুয়েশন, আল্লাহু আলম, তারা তাদের মতো অ্যান্সার করতে পারবেন। কিন্তু আমার মতো যাদের অপশন আছে, আমি কোনোভাবেই দেখি না তাদের জন্য এটা কোনো অপশন। এটা হচ্ছে মডিফাই করে নিচ্ছে সে। আপনি একটা কথা বলেছেন যে আপনার আ বাবা-মার দেখাশোনা করার জন্য আপনি এটা একটা আপনার কারণ ছিল। প্রশ্নটা হলো যে মানে ইউএসএ তো একটা আলাদা দেশ, সৌদি আরব একটা আলাদা দেশ। তো সৌদি আরবিয়াতে আসা বা মিডল ইস্টে আসা কিভাবে ইট হেল্পড ইউ টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস বেটার? আমার জন্য যেটা ছিল, আমি যখন আব্বা-আম্মাকে বলেছিলাম যে, আ আমার যেহেতু অন্যান্য ভাই-বোন আছে, তো তোমরা এট লিস্ট ভিজিট করো আমেরিকাতে। কিন্তু আমার আব্বা ইস ভেরি প্র্যাকটিসিং মুসলিম। সে বলছে না, ওই দেশে সে যাবে না। যাননি আব্বা-আম্মা, কখনোই যাননি। আ এটা তাদের একটা ইয়ে ছিল। আমি ২-১ বার ট্রাইও করেছি কিন্তু হয়নি সেটা। পরবর্তীতে আমি কনসাল্ট করেছিলাম বাংলাদেশে চলে আসবো নাকি একটা মিডল গ্রাউন্ড। তো সৌদি আমার জন্য একাডেমিক এবং আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো একটা অপশন ছিল আরকি। এবং ওই অপশনটা আমার আব্বা-আম্মার জন্য খুব ভালো ছিল। কারণ উনারা আমার সাথে ১ম এ হজ করেছিলেন অনেক আগে, আমি সৌদিতে মুভ করার আগে, ইউএসএ থাকা অবস্থায়। আর ওই সময়টা উনাদের জন্য একটা ইনসেনটিভ ছিল যে ওখানে গেলে আমরা যদি বাবা-মাকে নিতে পারি সৌদিতে, উনারা একবারে ৩ মাস ৪ মাস করে থাকতেন। ২-৩ বার উমরা করতেন এবং পরিবেশটা এত সুন্দর, আমরা ক্যাম্পাসে বা যেখানে থাকি পাশে মসজিদ, আব্বা মসজিদে যাচ্ছেন, ওখানে লোকজনের সাথে কথা মানে তার জন্য যেন একটা হোমলি এনভায়রনমেন্ট, ভেরি কনজারভেটিভ। এটা আমার আব্বা-আম্মার জন্য অনেক ভালো হয়েছে। যেমন আমি একাডেমিয়াতে যেহেতু আমি বছরে ২ মাস ২.৫ মাস করে ছুটি পাই। আমরা তখন বাংলাদেশে আসি, বাবা-মার সাথে থাকতে পারছি। আবার উনারা গিয়ে আমার সাথে ৩ মাস থাকতে পারছে। সব মিলিয়ে প্রায় ৬ মাস আব্বা-আম্মার সাথে আমি একটা সময়, এটা আমার জন্য অবশ্যই খুবই স্যাটিসফাইড একটা ব্যাপার ছিল। সো ডেফিনিটলি আমেরিকার সাথে এটার কোনো তুলনাই নাই। মানে এটা আমার জন্য, অবশ্যই আমি যদি বাংলাদেশে এসে থাকতে পারতাম এবং যদি বাংলাদেশে ঐরকম একটা পরিবেশ আ থাকতো যেখানে ধরেন সৌদির মতো একটা পরিবেশ কনজারভেটিভ, অবশ্যই এটা আমি প্রেফার করতাম। এবং আমি আসলে শুরুতে ট্রাইও করেছিলাম ২-১ বার। কিন্তু কিছু জিনিস তখন কাজ করে না। আমার ছেলেমেয়েদের জন্য ভালো ইসলামিক স্কুল পাইনি। আ আমার নিজেরও জন্য কাজের এনভায়রনমেন্টটা ঠিক সৌদিতে যেরকম ওরকম পাইনি আরকি। তো ফ্লাইট টাইমও তো একটা ব্যাপার মনে হয় যে ইউএসএ থেকে তো ফ্লাইট টাইম অনেক বেশি। হঠাৎ করে ধরেন যে আমি দেখছি যে আমার বন্ধু-বান্ধব বাবা-মা অসুস্থ হয়ে গেলে আ খুব ডিফিকাল্ট হয় এবং দেখা যায় যে অনেক সময় মারা গেলে তাদের অপেক্ষা করতে হয়। একটা হিমঘরে রেখে দিতে হয় ২ দিন, ১.৫ দিন। তারপরে তারা আসে। চট করে আসতে পারে না। অন দ্যা আদার হ্যান্ড যারা মিডল ইস্ট থেকে ফ্লাইট টাইম খুব কম। চট করে চলে আসা যায়। ট্রু, এবং এর জন্য আমরা মাঝের অনেক সময় হলো, গত বছর আম্মা একটু অসুস্থ, আমি আর আমার ওয়াইফ ১ সপ্তাহের জন্য চলে আসলাম। মানে এটা খুব ইজি ছিল আমাদের জন্য। জাস্ট এসে ১ সপ্তাহ থেকে আবার চলে গেলাম। এটা ইউএসএ তে সম্ভব ছিল না। আপনার তো সৌদি আরবে পড়াশোনা করছেন এবং আ আপনার ছেলেমেয়েরাও ওইখানে সবাই মনে হয় জন্মেছে, তাই না? আমার বড় ৫ জন হলো আমেরিকাতে, হ্যাঁ, বড় ৫ জন ইউএসএ তে হয়েছে। আর একদম ছোট জন সে সৌদিতে জন্মগ্রহণ করেছে। আপনার ৬ টা ৬ ৬ জন জন ছেলে। সন্তান। জি, আচ্ছা ৬ দেন জন আমরা ছেলে। ওইটা নিয়ে আরো পরে কথা বলব। আপাতত এটা বলি যে তারা ৫ জনই ইউএসএ তে জন্মেছেন এবং তারা তার মানে আমেরিকান সিটিজেন। জি। তো কিন্তু আপনি এখানে নিয়ে আসলেন। তো তাদের তো এইটা অপশন ছিল যে তারা ইউনিভার্সিটিতে যখন যাবে, দে কুড গো ব্যাক একটা ইউএসএ ইউনিভার্সিটিতে পড়তে পারত। তো আপনি আপনার ছেলেমেয়েদেরকে কোন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন বা পড়াবেন? আচ্ছা, আমার বড় ২ জন এখন ইউনিভার্সিটিতে পড়ে। সবচেয়ে বড় যে, সে আমার ইউনিভার্সিটি, কিং ফয়সাল ইউনিভার্সিটি, সেখানেই পড়ছে। 4th ইয়ারে উঠলো কম্পিউটার সায়েন্সে। আর মেজো জন এখন কাতারে পড়ছে, দোহাতে। ইউনিভার্সিটি অফ দোহা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ও 1st ইয়ারে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। আ এর পরের জনরা এখন স্কুলে আছেন। কিন্তু ওদের সবার সাথেই আমার একটা কমিউনিকেশন ছিল। আগে থেকেই আমি এবং আমার স্ত্রী খুব সচেতনভাবে এই বিষয়গুলি নিয়ে, ওরা যখন টিনেজ বয়সগুলিতে আসলো 6, 7, 8, তখন থেকে আমরা আলোচনাগুলি এনেছি টেবিলে আরকি। আলোচনা শুরু করেছি। একটা মেন্টাল ডেভেলপমেন্ট, যে তারা মানসিকভাবে যেন প্রস্তুত হয়। হঠাৎ করে যেন শখ না আসে, এবং আমি কয়েকটা জিনিস তাদেরকে বলেছি যে, এই কয়েকটা যে আমার প্রিন্সিপাল, আমার কিছু জিনিস আমি কম্প্রোমাইজ করব, কিছু জিনিস আমি কম্প্রোমাইজ করব না। যেমন মসজিদে গিয়ে সালাত পড়াটা, এটা আমি কম্প্রোমাইজ করব না।
ঠিক আছে? মানে কিছু জিনিস এটা মানে বিগ নো আমার জন্য। এটা আমরা মানে ইট মানে দ্য কমিউনিকেশন ওয়াজ দ্যাট ইট ওয়েন্ট থ্রু। এটা তারা বুঝে গেছে যে আব্বু-আম্মুর কিছু জায়গা আছে যে এটাতে হ্যাঁ, নন নেগোশিয়েবল এক্সাক্টলি। তো তার ভিতরে একটা ছিল যে আমি তোমাদেরকে আন্ডারগ্রেড অবস্থায় ওখানে পাঠাবো না। কারণ আমার যে অবজারভেশন, আমার নিজের অবজারভেশন বা অন্যান্য স্টাডি সবকিছু দেখলে যে ওই বয়সে একটা ছেলে-মেয়ে ১৮-১৯ বছর বয়সে যখন একা একটা দেশে সেখানে থাকছে, বিশেষ করে ডর্মে থাকছে বা যেকোনো বাইরেও যদি সে থাকে, তার মানে বিপথে যাওয়ার চান্স এত বেশি। বিশেষ করে আমার গোল ছিল হলো ২ টা জিনিস আমি দেখি। আসলে আমি একটু ব্যাকে যাই এখানে আরেকটু সুবিধা হয় বুঝতে। যে আমার ভিশন যদি আপনি দেখেন এজ এ ফাদার, আমার ভিশনটা খুব সিম্পল একটা ভিশন। সেটা হচ্ছে যে আমি সবসময় দেখার চেষ্টা করি ইয়াউমুল কিয়ামতে আমি দাঁড়িয়ে আছি এবং আমার সন্তানরা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নিচ্ছেন। এটা আমার জাস্ট ভিশন। আপনি যদি বলেন আমি আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে জান্নাতে, আমার সন্তান। এইটা আমার ভিশন। এবং এইটাকে সামনে রেখে এরপরে যা কিছু সেটা আমি দেখি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে বলেন যে কোরআনে আল্লাহ তাআলা ২ টা ওয়ার্ড ইউজ করেছেন সাফল্যের জন্য। আমরা বাংলায় সাফল্য বলি বা সাকসেস। একটা হলো ফাউজ। তো ফাউজ হচ্ছে কি আল্টিমেট সাকসেস যেটা, উইনিং যেটা। আরেকটা হলো আফলাহা, হ্যাঁ? যেটা কিনা হচ্ছে গিয়ে ওই সাফল্যে যাওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যে কাজগুলি আমাদের করছে, সেটা যারা করছে তাদেরকে আল্লাহ তাআলা ডিফাইন করছে যে তারা সাকসেসফুল। তো এখন এই ২ টা সাফল্যকে আমি সবসময় সামনে রেখেছি। তো আমার খেয়াল হলো যে আমি যদি আন্ডারগ্রেড পড়তে তাদেরকে পাঠাই, ২ টা জিনিস কম্প্রোমাইজ হয়ে যাওয়ার চান্স খুব বেশি। একটা হচ্ছে গিয়ে তাদের দিন, ওই যে শুবহাতের কথা বলছিলাম, সন্দেহ, ডাউট। আপনার মনের ভিতরে ডাউট ঢুকায় দেওয়া হবে আল্লাহর ব্যাপারে। মানে সেকুলার সোসাইটি তো বিভিন্নভাবে আপনার ভিতরে কোয়েশ্চেন আসবে এবং এমন কিছু কোয়েশ্চেন যে ওই কোয়েশ্চেন থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। আমাদের একজন স্কলার, আমি নাম না বলি, উনি নিজেই ইয়েলে পিএইচডি করেছেন এবং উনি নিজেই বলেছেন যে তাকে কিছু কোয়েশ্চেন করা হয়েছিল সেখানে, যে কোয়েশ্চেনগুলি তার রয়ে গেছে তার মাইন্ডে। অ্যান্ড হি ইজ এ বিগ স্কলার অ্যান্ড হি অলরেডি ফিগার ইট আউট। ইউ সি শুভুয়াত ইজ ভেরি ব্যাড। মানে এইটা একবার আপনার ভিতর সন্দেহ ঢুকে, যেটা সেকুলার এডুকেশন সিস্টেম করে আমাদের বাচ্চাদের মধ্যে। হ্যাঁ, উনি বলেছেন বাসায় যে এসে জি, পিএইচডি করতে গিয়ে মানে হি জি, ওয়াজ অন দ্য ব্রিঙ্ক অফ লুজিং হিজ জি, জি। ইমান আরকি। কিন্তু সে যেহেতু প্রায় ১০ বছর মদিনাতে কাটিয়েছেন, মানে হি হ্যাড দ্য ট্রেনিং আলহামদুলিল্লাহ। কিন্তু সবার তো ওই ট্রেনিংটা নাই। আর আপনি একটা ১৮-১৯ বছরের একটা বাচ্চা, হ্যাঁ? আমি বাচ্চাই বলব। ভার্সেস ২৫-২৬ বছরের একজন ম্যারিড পারসন ইজ ডিফারেন্ট। তো ওইটা আমার একটা ফিলোসফি ছিল যে এই কারণে আমি তাদেরকে আন্ডারগ্রেড করতে পাঠাবো না এবং তাদেরকে আমি বুঝিয়েছি এটা। ইট টুক টাইম। আমি তাদেরকে এক্সাম্পল দিয়েছি আমার চারপাশে। একদম শুরু করেছি আমার পরিবারের যারা আছেন, যারা ওখানে থাকেন। এরপরে এক্সটেন্ডেড ফ্যামিলি, তারপর আমার বন্ধু-বান্ধব যারা। ওরা তো চেনে তাদেরকে, ১১ বছর ছিল। এরপরে আমি ২ বার গিয়েছি তাদেরকে ভিজিট করতে গত ১১ বছরে। তো ওরা জানে তাদের সম্পর্কে এবং আমি একদম এক্সাম্পল ধরে যেটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে দেখো ইট ওয়াজ লাইক দ্যাট। যখন তারা ১ম মুভ করেছে এভরিথিং ইজ বিউটিফুল। সবাই মাশাআল্লাহ সে এইটা পাচ্ছে, ওইটা করছে, এই স্কুলে সে ফার্স্ট হইছে, ওইটা হইছে। এদিকে তার নানা-নানি খুশি, দাদা-দাদি খুশি, সবাই খুশি। কিন্তু এই একই বাচ্চাটা যখন 10th গ্রেডে গেল, তখন থেকে চ্যালেঞ্জগুলি শুরু করল। এরপরে যখন ইউনিভার্সিটিতে গেল, বাবা-মাকে রেখে সে অন্য জায়গায় গেল এবং প্রত্যেকের পরিণতি আমি দেখেছি দেখো কোন পথে যাচ্ছে এবং হার্ডলি আপনি পাবেন যে কেউ সত্যি দিনটাকে ওইভাবে ধরে রাখছে। ইটস ভেরি ডিফিকাল্ট। তো এইটা আলহামদুলিল্লাহ ওরা কনভিন্স হয়েছে আলহামদুলিল্লাহ এবং আর আমি এখানে দেখেছি যে দেখো বাবা আমরা বাংলাদেশে অনেক ছেলে-মেয়ে যারা অজপাড়াগায় পড়াশোনা করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে বা অন্য বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তারাও কিন্তু আমেরিকার বড় প্রতিষ্ঠানে জব করছে। Google এ জব করছে, Microsoft এ জব করছে, Intel এ জব করছে। কিভাবে? তো তোমার ভিতরে যদি ওই জিনিয়াসটুকু থাকে, সৌদি ইউনিভার্সিটি বা ঢাকা বাংলাদেশের একটা ভালো ইউনিভার্সিটিগুলি শিক্ষার মান অনেক ভালো, যেটা দিয়ে তুমি ভবিষ্যতে চাইলে আরো ভালো করতে পারবে। সো এটা খুব বড় কিছু না যে তোমাকে একটা আইভি লিগ স্কুলে পড়তেই হবে তোমার ক্যারিয়ারের জন্য। এটা আমার কাছে মনে হয়েছে এবং মানে আমি যেহেতু শিক্ষকতা করি, আমি খুব ইজিলি তাকে কনভিন্স করতে পারছি। কারণ আমার কাছে তো অনেক এক্সাম্পল। আমরা তো প্রতি বছর প্রচুর স্টুডেন্টদেরকে পড়াই। আমরা তো দেখতেছি এক্সাম্পলগুলি আমাদের চোখের সামনেই। আপনার ৬ সন্তানের মধ্যে ৫ জনই মাশাআল্লাহ কোরআনের হাফেজ। অ্যা এবং আ আপনি নিজেও বোধহয় চেষ্টা করছেন হিফজ করার। কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড তো আসলে আপনার এবং আপনার স্ত্রীর। জি। আমি জানি না ভাবির ব্যাপারে। কিন্তু তাদের তো আ মনে হয় যে আপনাদের ব্যাকগ্রাউন্ড ছিল সেকুলার ব্যাকগ্রাউন্ড। আপনারা মাদ্রাসায় পড়েন নাই বা নিজেরা কোরআনের হিফজ করেন নাই। সো আমরা যারা এরকম চেষ্টা করি দেখি যে একটু ডিফিকাল্ট হয় যে সেকুলার এনভায়রনমেন্ট থেকে এসে ছেলে-মেয়েদেরকে হিফজ করানো। কিন্তু আশ্চর্যজনকভাবে আমার কাছে খুব আশ্চর্যজনক যে মানে
৬ জনের মধ্যে ৫ জনই কোরআনের হাফেজ হয়ে গেছে মাশাআল্লাহ। তো এটা কিভাবে করলেন আপনি? মানে টিপস কি বা মানে দর্শন কি কিভাবে এগিয়েছেন? যদি একটু বলেন। ১ম কথা তো আ এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহান কৃপা। অ্যাবসোলিউটলি মানে আল্লাহর রহমত ছাড়া এটা তো অসম্ভব একটা ব্যাপার। কিন্তু ইন্সপিরেশনটা কিভাবে আসলো? এটা খুব ইম্পোর্টেন্ট যে ১ম হলো যে আমার ভিতরে ইন্সপিরেশনটা আসলো কিনা? তো আমরা যখন ১ম ইসলাম শিখছি, হ্যাঁ? এটা কি ইউএসএ থেকে শুরু করছেন ইউএসএ নাকি? তে। জি, জি। আচ্ছা, আমরা ওকে। আমাদের পথ চলা আমার স্ত্রী আমরা সবাই সেকুলার ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমি মাঝে বলি এই কথাটা যে আমাদেরকে একদম নর্দমা থেকে তুলে নিয়ে আসছেন। আমরা আসলে ওই নর্দমায় ছিলাম। এই কথাটা এই কারণে বলি যে আমার সাথে যারা ছিলেন, আমার বন্ধু-বান্ধব যারা ছিলেন বিভিন্ন সময়ে ইউনিভার্সিটিতে বা আ অন্যান্য প্রতিষ্ঠানে যারা ছিলেন, তারা এখনো অনেকে ওই নর্দমার মধ্যেই পড়ে আছেন। তো এইজন্য আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন উনি আমাদেরকে হিদায়াত দিছেন। দ্বিতীয়ত হলো যে ওখানে আমরা গিয়ে দেখেছি যে যারা কিনা যাদের বাচ্চাদেরকে হিপস করাচ্ছেন, ওখানে বিভিন্ন আরব দেশ থেকে আসছেন, পাকিস্তান থেকে গেছেন। এরকম অনেক ফ্যামিলিকে দেখেছি যে তারা করছেন। তো তখন আমাদের মাথায় ১ম এই চিন্তাটা আসলো যে আমরাও তো আমাদের বাচ্চাদেরকে হিপস করাতে পারি। কিন্তু আমরা সাহস পাচ্ছিলাম না। যে আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই। তো আমার পরিচিত যারা কিনা স্কুলের প্রিন্সিপাল ছিলেন, আমার সাথে খুব ভালো বন্ধু মানুষ। তাকে আমি বলেছি যে, "এরকম আমরা করতে চাই। আমাদের ভিতরে একটা ইয়ে আছে।" সো অবশ্যই। তো আমরা যেতাম বারবার যে, "ওকে এখনই নেন। এখনই" আমরা তো যেহেতু জানি না পদ্ধতিটা। তো বলছে, "না, এখন নেয়া যাবে না।" তখন আমি খুব মনঃক্ষুণ্ণ হয়েছি। কেন? আমার ছেলে ৫ বছর হয়ে গেছে, ৬ বছর হয়ে গেছে। কেন নেবে না? তো যাই হোক, ওইটা ১ম ছিল হলো যে একটা আবেগের জায়গা থেকে, ইমোশনের জায়গা থেকে। তখন অবশ্যই আমরা তো আস্তে দিন শিখছি। আমরা যখন আল্লাহর রাসূলের হাদিস জানলাম, রাইট? যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, রাইট? মানে বিউটিফুল একটা ব্যাপার। কিংবা ধরেন কোরআনের একজন হাফেজ ইয়াউমুল কিয়ামতে তার বাবা-মাকে কি পরিমাণ রিওয়ার্ড দেওয়া হবে বা তাকে কি রিওয়ার্ড দেওয়া হবে। কিন্তু তার চেয়েও বড় মোটিভেশনটা আমার কাছে সবসময় মনে হতো যে একটা মানুষ যদি কোরআনটা তার অন্তরে গেঁথে যায়, যেহেতু এটা তার গাইডটা যখন তার পুরোটা অন্তরে আছে, এইটাকে যদি সে প্র্যাকটিস করতে চায় জীবনে, সে চট করে আয়াটা তুলে নিয়ে আসতে পারে। মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বিশাল ব্যাপার। মানে অ্যামেজিং লাগে আমার কাছে ব্যাপারটা যে সত্যি যে আমার পুরো গাইডটা মুখস্থ আছে। আপনি খেয়াল করেন। কারণ এটা তো আমার গাইড, রাইট? হুদাল লিল মুত্তাকিন। এটা তো এইটা তো আল্লাহ তাআলা বলছেন এটা গাইড মুত্তাকিনদের জন্য। তো আমার যদি গাইডের প্রত্যেকটা জিনিস জানা থাকে, তাহলে কত সহজ না ব্যাপারটা? তা আমার মেইন প্রিন্সিপাল ছিল যে ওদেরকে আমার হিপস করানোর ইচ্ছা যে এইটা তাকে যদি আমি এই গাইডটা তার মেমোরাইজ থাকে এবং এটা যদি সে বোঝে এবং এইটার মধ্যে যদি সে তার জীবনে এপ্লাই করে তাহলে উড বি অ্যামেজিং। সো এইজন্য আমার তখন মনে হয়েছে যে না আই শুড ট্রাই। ১ম বাচ্চাটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল যেহেতু আমরা সেকুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমরা নেভিগেট করতে পারছিলাম না কিভাবে। বেশ কয়েকটা মাদ্রাসা ওখানকার ইসলামিক স্কুল চেঞ্জ করেছি। পরে ডালাসে একটা ফুল টাইম হিপস প্রোগ্রামে দিয়েছি। আ সো বড়জন ফুল টাইম হিপস প্রোগ্রামে গিয়েছে ২ বছরের মতো প্রায় ২৩-২৪ পারা ওখানে কমপ্লিট করে। তো এরপরে আমরা মুভ করে আসি। তখন আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে আমরা এটা কিভাবে করব? কারণ সৌদিতে আমরা ফুল টাইম হিপস প্রোগ্রাম পাইনি। যেটা আছে যে একদম আ যেটা মাদ্রাসা যেরকম তাফজিল কোরআন ৯-১০ বছরে করবে। আমরা আবার ওইটাও চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে আধুনিক সময়ে আমি যেহেতু সেকুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমার সবসময় একটা গ্যাপ মনে হতো আমাদের ইসলামিক স্কলারশিপে যে আমাদের যারা মুফতি বা ফাকিহ যারা আছেন ওভারঅল ট্র্যাডিশন তারা মোস্টলি একটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এবং আমাদের সমাজের অনেকগুলি বিষয় তারা টাচ করতে পারেন না। তারা দে আর নট রেডি এবং তারা ফতোয়া দেন অনেকটা আপনি বলব যে পুরো ব্যাপারটা সম্পর্কে সম্যক একটা ধারণা না নিয়ে। সায়েন্স এবং টেকনোলজি আগায় যাচ্ছে। কিংবা ধরেন যে ফাইন্যান্সিয়াল ট্রান্সেকশন বিভিন্ন রূপে আসতেছে। তো এইটা যারা না পড়বে ওরা আসলে এইটার বিষয়ে ইসলামিক এইটার সাথে নেভিগেট করে ইসলামিক চিন্তাটাকে এটা দিতে পারবে না। তো আমার মনে ছিল আমার সন্তানদেরকে আমি এভাবে করব যে হ্যাঁ, তাদের একটা বেসিক একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থাকলো। তারপরে যদি তারা আবার ইসলামিক স্কলারশিপে আরো যেতে চায়, কোরআন মুখস্থ করতে বেসিক এটা আমার জন্য যে তার কোরআনটা মুখস্থ করতে হবে, বুঝতে হবে। কিছু হাদিস এবং কিছু নতুন কিছু টেক্সট আমরা ওদেরকে এখন মুখস্থ করাচ্ছি। ওরা যেমন হাদিস আরওয়াউন নওয়াবী করেছে ৫ জনই, বড় ৫ জন করা হয়ে গেছে। এখন ওরা উমদাতুল আহকাম করছে। অন্যান্য হাদিস যেগুলি বেসিক একদম জীবনে আমার জীবন চলার জন্য যে হাদিসগুলি দরকার এগুলো ওরা মুখস্থ করছে পাশাপাশি। এটা হচ্ছে আমার কাছে বেসিক আরকি। এবং এরপরেও যদি কেউ বলে সে ইসলামিক স্কলারশিপে যেতে চায় আফটার আন্ডার গ্র্যাজুয়েট, I will be more than happy হ্যাঁ? কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে এরকম কিছু স্কলারশিপ তৈরি করা দরকার যারা এই বর্তমান সময়কে অ্যাড্রেস করতে পারবে। কারণ আমি বায়োটেকনোলজি পড়াই। এমন কিছু ইস্যু ভাইয়া আসে এখন যে আপনার একটা বাচ্চা
সেটা এখন টেস্ট টিউব বেবি হইতে শুরু করে যদি দেখেন আপনি চিন্তা করেন। কিংবা আমি আমার ওখানে পড়াই যেমন একটা বাচ্চা যে কিনা জেনেটিক রিকম্বিনেশন করে একটা বাচ্চার ৩ টা প্যারেন্ট। হ্যাঁ? দেয়ার আর কেসেস লাইক দ্যাট। এখন এইটা একজন আমার ট্র্যাডিশনাল মুফতিকে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারবে না এটার ব্যাপারে। সে এমন কিছু অ্যান্সার করবে যেটা ইদার ব্লাক অ্যান্ড হোয়াইট। আসলে ব্যাপারটা ব্লাক অ্যান্ড হোয়াইট না। অনেক কমপ্লেক্স, হ্যাঁ। তো এটা নিয়ে কেউ কাজ করেন যেমন আমি ওস্তাদ ডক্টর হাতেম আল হাজ, আ আমজা, আমেরিকান মুসলিম জুরিস্ট অ্যাসোসিয়েশন, তারা কিছু কাজ করে। সেখানে বেশ কিছু স্কলারশিপ আছে। ডক্টর হাতেম আল হাজ উনি যে চাইল্ড মানে পেডিয়াট্রিশিয়ান আবার প্লাস মুসলিম স্কলার। সো এরকম কম্বিনেশন আমি অনেককে দেখেছি যে দে হ্যাভ মোর গ্রাস্প অন দিস থিং, রাইট? কম্পেয়ার টু আমাদের যারা ট্র্যাডিশনাল মুফতি বা ট্র্যাডিশনাল যারা ফাকি। তো এইটা আমার একটা ইয়ে ছিল যে ওদেরকে বেসিক জায়গাটা আমি দিব এবং ওরা সেকুলার এডুকেশন পাবে, যেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ওরা সমান দক্ষ থাকে। এরপরে সে ইদার ওয়েতে যেতে পারে। যদি সে সায়েন্টিস্ট হতে চায়, টিচার হতে চায়, একাডেমিয়া বা অন্য কিছুতে যায়, তাহলে তার এই বেসিক ইসলামিক নলেজটা তাকে একজন ভালো মুসলিম হিসাবে রাখবে। সে অন্যদেরকে দায়ী হিসাবে মানে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবে। আর যদি সে ইসলামিক স্কলারশিপে তাইলে তো সে একজন স্কলার হলো। সেটাও সমাজের জন্য অনেক ভালো হবে। এইটাই মোটামুটি একটা ফিলসফি। যারা হিপস করেছে তারা কি মানে ফুল টাইম হিপস করেছে নাকি শুধু বড়জন ২ বছরের জন্য করেছিল। এরপরে ওরা ব্রিটিশ কারিকুলামে পড়েছে। না আ বাকিরা কি পার্ট টাইম করেছে মানে? সবাই পার্ট টাইম। আচ্ছা, সবাই পার্ট টাইম। এখনো সবাই পার্ট টাইম করছে। আচ্ছা। আসলে তো মানে একেকজন কত সময় লাগছে আরকি? ওরা কম বেশি সবারই ১০ থেকে ১১ বছর বয়সে ওদের কমপ্লিট হয়েছে। ১ম বার যেটা। কিন্তু এইটা কমপ্লিট হিপস না। এটা আমরা 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 যদিও সেলিব্রেট করি যে সে হিপস মেমোরাইজ করলো, ওস্তাদকে পড়া দিচ্ছে এটা। কিন্তু যেটাকে বলি পাক্কা করার যে ব্যাপারটা, এটা একটা রিভিশন প্রসেস। যেটা সবাই এই রিভিশন প্রসেস দিয়ে যাচ্ছে আরকি। যারাই ১১ বছর করেছে, ১২ বছর বয়সে এরপর থেকে ওরা রিভাইজ করত এবং এখনো এটা একটা কন্টিনিউয়াস। আপনি যখন যে কেউ যখন সে বলবে হাফেজ, সে কোরআনটা হিফজ করেছে, এটাই শেষ না। এটা বরঞ্চ শুরু আসলে। এটা ধরে রাখার ওই বিষয় আছে। অ্যাবসোলিউটলি বলে না যে স্বাধীনতা অর্জন করা ধরে রাখাটা কঠিন। আসলেই তাই। হিফজটা ধরে রাখাটা এবং ওইটা আরো মোর পেইনফুল। যে আপনি হাফেজ সবাই জানে আপনার চারপাশে কিন্তু আপনি একটা জায়গায় রিকল করতে পারছেন না। এটা অনেক পেইনফুল আসলে। তো আলহামদুলিল্লাহ এখন আমি দেখি যে আমার বড় ছেলে বা তার পরের জন ওদের হিপস অনেক স্ট্রং এখন আলহামদুলিল্লাহ। ওভার দ্য টাইম ওরা যেহেতু রিটেনশন এর জন্য কাজ করে, যেমন প্রতি ২১ দিন ওরা রিভাইজ করে। হ্যাঁ? ৩ সপ্তাহের একটা প্রোগ্রাম আছে। এভরিডে ওরা ১.৫ জুজ করে, ১.৫ পারা করে রিভিউ করে। আর এছাড়া আবার ছোটগুলি যেমন পড়া দেয়। মানে ওইটা তো সে করবে প্লাস আমাকে বা ওর আম্মাকে শোনাবে ১০ পৃষ্ঠা। এটা না দেখে। এবং সে এড করতে থাকবে। মানে আগাতে থাকবে এবং এটা পুরো কোরআনটা হয়তো ১ বছরে পুরোটা পাক্কা করবে। আর ওই রিভিশন প্রসেসটা থাকবে। এটা তাদের জন্য আরকি। এটা একটা বেসিক রুটিন তাদের আরকি। আপনি নিজেও তো কোরআন মুখস্থ করছেন বা চেষ্টা করছেন। তো মানে এই চাকরি-বাকরি, ফ্যামিলি এর মধ্যে মানে কিভাবে আপনি এটা সময় বের করেন বা পদ্ধতিটা কি? হ্যাঁ, এটার জন্য ১ম এ আমি আ অ্যা মানে অ্যাকনলেজ করি আমি being grateful to আমার বন্ধু ডক্টর শাহরিয়ার। আ সে আবার আমার বড় ছেলের শ্বশুরও। আ সে আমার উস্তাদ আরকি এই কোরআনের ব্যাপারে এবং সে নিজে মেমোরাইজ করেছে অ্যাডাল্ট বয়সে। হি ইজ এ হাফেজ আলহামদুলিল্লাহ এবং সে রিভিউ করছে এবং সেই কোরআন প্রোগ্রামটা তো তাকে দেখে আবার আমি ইন্সপায়ার্ড হচ্ছি। আমি অনেক বছর ধরে চেষ্টা করছি। ১ম মোটিভেশন ছিল যে আমি বাচ্চাদেরকে বললাম কিন্তু আমি করলাম না। এইটা আমার কাছে মনে হয় যে মানে ট্র্যাডিশনাল হয়তো একটা ধারা থাকতে পারে। কিন্তু একটা মডার্ন প্যারেন্টস দের জন্য ইট শুড নট বি লাইক দ্যাট। এটা শুড বি যে আমিও করব। আমি যতদূর যেতে পারি। আমার কাছে সবসময় মনে হয় যে এটা একটা পথ, এটা একটা প্রসেস। আমি পথের শেষে যেতে পারলাম কিনা সেটা ইম্পোর্টেন্ট না আল্লাহ তাআলার কাছে। আমাদের ইসলামের পুরো ব্যাপারটা হলো যে আপনার নিয়াটা কি? আপনি কি সিনসিয়ার কিনা ওইটার ব্যাপারে, রাইট? আর হলো যে আপনি ওই পথটা শুরু করলেন কিনা? এরপরে শেষ করতে পারবেন কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি সাহস করে আমার কাছে মনে হচ্ছে না I should start. তো এরপর অনেক বছর গেছে খুব বেশি আগাতে পারিনি। পরে শাহরিয়ারের সাথে পরিচয় হওয়ার পর থেকে সে আমাকে একটা পথ দেখিয়েছে এবং এটার একটা কি আমার কাছে মনে হয়েছে যে সকাল ফজরের পরের সময়টা দ্যা বেস্ট। আমাদের স্পেশালি আমাদের বয়সী যারা জব করেন তারা কেউ যদি করতে চান বা মায়েরা যারা তাদের জন্য বেস্ট টাইম হচ্ছে এটা। যে আপনাকে এমনভাবে আপনার সাইকেলটা শুরু করতে হবে যে আপনি আগের দিন মাগরিব থেকে আপনার দিনটা শুরু হবে। এবং আপনি অনেক স্টাডি দেখবেন যে আসলে একটা মুসলিমের জন্য তার সময়ের দিনটা শুরু হয়। ইনফ্যাক্ট আপনি হিজরি ক্যালেন্ডার যদি খেয়াল করেন দিনটা শুরু হয় আসলে মাগরিব থেকে চাঁদ ওঠার সাথে। তো আপনি মাগরিব থেকে এশা আপনি খেয়ে নিলেন। এর ভিতরে আপনি খাবেন।
রোজা রাখলে তো আপনি ইফতার করে খাবেন সোমবার আর বৃহস্পতিবার। এছাড়াও আপনার যদি ওইটাই রুটিন হয়ে যায়, এশা পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এশার পরে উনি অপছন্দ করেন কথা বলা। তো এশার পরে ঘুমায় যায়। এখন আমরা এই মডার্ন লাইফে অনেকে এটা আনবিলিভেবল মনে হয়। সত্যি, সত্যি আমাদেরও মনে হতো যে এটা কি সম্ভব নাকি? কিন্তু আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমরা চাইলে আসলে পারি। 8:30 9টার মধ্যে শুয়ে পড়তে পারি এবং বাচ্চাদেরকে অভ্যাস করেছি। আলহামদুলিল্লাহ ওরাও এরকম 9টা 9:30টার মধ্যে শুয়ে পড়ে। তো এইটার সুবিধাটা কিরকম? যে আমার যতটুকু ঘুম দরকার এটা আমি ফজরের আগে শেষ করতে পারি। তো আমার রুটিনটা আমি করে নিছি তাই। যে ফজর ওখানে হচ্ছে রিসেন্টলি ছিল ৩:২০ এ ফর এক্সাম্পল। তো আমার তার আগে উঠতে হবে। আবার আমি আবার চেষ্টা করি যে মসজিদে গিয়ে আমি আজান দিব। হ্যাঁ? একটা কম্পিটিশন। তো আলহামদুলিল্লাহ ওইটা একটা অবস্থান আমি ধরে ফেলছি। অভ্যাস করতে, করতে। এখন ফজরের পর তখন থেকে আমার বাচ্চাদেরকে যখন স্কুলে ড্রপ করব, আমার হাতে প্রায় ৩ ঘন্টা সময় থাকে। অ্যামেজিং টাইম আরকি। মানে দিস ইস দ্য বেস্ট টাইম এবং এই একটাই আমি পরে দেখলাম যে আসলে এটা আমি শাহরিয়ারের কাছ থেকে শিখেছি। সে নিজেও এভাবে করেছে এবং ওইটা আমি আ ধরে রেখেছি এবং আমি পরে আমার মনে হয় যে আমার কাছে যদি আমার কোনো বন্ধু জানতে চায় বা একজন ইয়াং ফেলো যদি এই অবস্থায় থাকে সে জানে, আমি অ্যাবসোলিউটলি তাকে বলব যে এই সময়টা সবচেয়ে বেস্ট। সবদিকে আল্লাহ তাআলা বারাকাত। মসজিদে সবাই চলে যান। আমরা ইশরাক পর্যন্ত থাকতে পারছি। আমি ইশরাকের পরে ইশরাকের সালাত করে আবার কিছুক্ষণ থাকতে পারছি। যতক্ষণ না আমার বাসায় আসতে হবে অফিসে যাওয়ার জন্য অথবা বাচ্চাদের ড্রপ করার জন্য। ওই ২-৩ সলিড টাইম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা সবচেয়ে ব্লেসড টাইম আমাদের জন্য। মুসলিমদের জন্য আল্লাহ তাআলা একটা গিফট করেছেন এটা। এবং ওয়েস্টে আপনি দেখবেন যারা কিনা ইসলাম ফলো করে না কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগ বুড়া বা যারা একটু হেলথ সচেতন বা অন্যান্য তারা কিন্তু এই ফজরের পরের সময়টা দৌড়াচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন কিন্তু। এরা কিন্তু অনেক, অনেক সুস্বাস্থ্যের অধিকারী এবং এরা সময়ানুবর্তী বলি না আমরা কথাটা? তো এইজন্য আমার কাছে মনে হয় এটা হচ্ছে ১ নাম্বারে। অনেক টপ সিইও তারা ভোরবেলা এই সময় উঠে জিম করে হ্যাঁ, মেইল চেক করে। হ্যাঁ। তারপর অনেকে কিন্তু মেডিটেশন যে করে এটা হ্যাঁ। কিন্তু বেস্ট টাইম। সব সব জন্য এইজন্য আমি মানে এক বাক্যে যদি আমাকে বলেন আমি বলব চুজ দিস টাইম। এখন আপনি বলতে পারেন যে আর আমি শুই তো ১টার সময় তাহলে উঠবো কেমন করে? ওইটাই হলো কথা যে আপনাকে আসলে শুরু করতে হবে পেছন থেকে। অভ্যাস করতে হবে আস্তে, আস্তে, আস্তে এবং একদিনে হয়নি। আমারও একদিনে হয়নি। কিন্তু আস্তে, আস্তে অভ্যাস করতে, করতে আলহামদুলিল্লাহ এখন এটা যেমন সহজ হয়ে আপনি কথায়, কথায় বললেন যে আপনার ছেলের শ্বশুরের কথা। তো মানে আপনার ছেলে কত বড়? আ ওর এখন ২২ বছর বয়স। আচ্ছা, তো মাশাআল্লাহ ২২ বছর আপনি মানে ও কি ওর নিজে বিয়ে নিজে দিয়েছি ২১ বছর। আপনি বিয়ে দিয়েছেন না নিজে, নিজে বিয়ে করছে? না, বিয়ে দিয়েছি আমি। আচ্ছা, তো মাশাআল্লাহ এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আ মানে সাধারণত তো ২২ বছরে মানুষ ১ম কথা যে আমাদের দেশে বা এখনকার এনভায়রনমেন্ট এ জি, তারা তো আসলে জি। আর্নিং শুরু করে না হুম। বা পড়াশোনাও শেষ করে না। তো আপনারা মানে এত আগে কেন বিয়ে দিলেন বা কিভাবে দিয়ে দিলেন? ও কি মনে করে বিয়ে দিলেন আরকি? বিউটিফুল। মানে এই প্রশ্নটা আমি আশা করছিলাম অবশ্যই। আম আমরা আমি ওই ১১ বছর যখন ইউএসএ তে ছিলাম এবং যখন সৌদিতে আসছি, আমার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা আমার এবং আমার স্ত্রীর, সেখান থেকে আমি একটা কনক্লুশন এ এসেছি। প্লাস আল্লাহ রাসূলের যে আ হাদিস এবং তার যে সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে বলছেন, "তোমরা বিয়ে করো।" হ্যাঁ? বিশেষ করে তার চেস্টিটি গার্ড দেওয়ার জন্য এবং বলছে, "যার বিয়ে করার সামর্থ্য নাই, সে রোজা রাখো।" হ্যাঁ? এখন এই সামর্থ্য বলতে যে তাকে ইনকাম করতে হবে আমাদের মডার্ন বিষয়টা আসলে এরকম না। আমরা অনেক সময় এটা মনে করি যে ও মেয়েটাকে কি খাওয়াবে? তো আমার সবসময় মনে হয় যে আচ্ছা মেয়েটা কত খায়? হ্যাঁ, এই যে বাবা-মা বলে যে আচ্ছা ও যে বিয়ে মেয়েটাকে কি খাওয়াবে? আমার সবসময় মনে হয় যে মেয়েগুলি কত খায় আসলে? কত খাইলে পরে বাবা-মা এত অরিড হয়ে যায় যে আচ্ছা আমাকে যদি আরেকটা সন্তান আল্লাহ তাআলা দিত, ৬ জন সন্তান আমরা ৮ জন, ৯ জনকে কি আল্লাহ তাআলা রিজিক ব্যবস্থা আল্লাহ তো ওর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আগেই। সুতরাং এইটা কোনো প্রশ্ন হইতে পারে না। এটা খুবই বাজে একটা প্রশ্ন। মানে খুবই অফেন্সিভ একটা কোয়েশ্চেন যে মেয়েটাকে কি খাওয়াবে? আসলে বিষয়টা সেটা না। আমাদের মেইন ইয়েটা ছিল যে কেন একটা বাচ্চার দিন এবং তার ক্যারেক্টার যদি আমার সেভ করতে হয়, আজকের সোসাইটিটা এত মানে এক্সপোজড একটা সোসাইটি। মানে প্রত্যেকটা বাচ্চার হাতে একটা ডিভাইস চলে আসছে। এবং কিছু, কিছু বাচ্চারা আসে এত ছোটবেলা থেকে এসছে যে মানে আপনি ফাহেসার যত রকম ডেফিনিশন আপনি বলতে এভরিথিং ইস মানে অন হিজ হ্যান্ড। তো আমি একটা ১ম কয়েকটা প্রিন্সিপাল মানি। আমি আমার বাচ্চাদেরকে কনভিন্স করেছি, "বাবা, তোমার ক্লাসমেটরা হয়তো ক্লাস 3 তে 4 থেকেই iPhone নিয়ে ঘুরবে। কিন্তু আমার বাসায় একটা পলিসি হচ্ছে যে তুমি 12 গ্রেড শেষ না করা পর্যন্ত মানে কলেজ, ইউনিভার্সিটি না যাওয়ার পর আমি তোমাকে কোনো মানে টাচ ফোন দিব না, স্মার্টফোন দিব না।" ওদেরকে আমি আ যখন 7-8 এ পড়ে কমিউনিকেশন এর জন্য আমরা মক্কা মদিনা যাই, অনেক সময় হারায় যেতে পারি। এজন্য ওদেরকে আমি আ যেটা কি বলে ওই যে বাটন ফোন জি, ওদের বাটন ফোন আছে, সিম আছে। ওইটা কোথাও খেলতে গেলে ওইটা তখন নিয়ে যায়।
সো আমি জানি ওদের জন্য খুব ডিফিকাল্ট হয়। সব ফ্রেন্ডরা ওইটার সামনে এটা বের করতে ওদের লজ্জা হয়। এটা আমি জানি। কিন্তু জীবনে কিছু, কিছু স্ট্রেস দরকার আছে। মানে সে বলবে যে এটা আমার আব্বা এরকম। ইটস ওকে। let him go through that pain. ইটস ওকে। কিন্তু সে কনভিন্স হয়েছে আব্বু দিবে না। আব্বু-আম্মু দিবে না। এতে করে আমার অনেক উপকার হয়েছে আপনাকে আমি এটা বলতে পারি। বিশ্বাস করেন এইটা যে একটা কত বড় মানে ডিস্ট্রাকটিভ একটা জিনিস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইভেন ইউনিভার্সিটিতে যখন যাবে, তার যে সঙ্গ, তার যে ফ্রেন্ড এবং তার এই যে ডিভাইস, এইটা তাকে এমন একটা জিনিসের দিকে নিয়ে যাবে যে এই সোসাইটি তাকে অ্যাট্রাক্ট করবে যে, "আসো, তুমি ফাহেসের মধ্যে ঢুকে পড়ো।" পুরো পুরো ওয়ার্ল্ডটাই তো এখন এরকম এক্সপোজড হয়ে গেছে। আমাদের আপনি তো দেখছেন যে এমনকি মাদ্রাসা শিক্ষকদের নিয়েও এমন সব জিনিস আসতেছে আজকাল। খুবই অ্যালার্মিং। এইগুলির কারণ কি? কারণ হচ্ছে যে ওভার সেক্সুয়ালাইজেশন গ্লোবালি। মানে এটা শুধু আমেরিকার কথা বলব না। এই ডিভাইসের কারণে TikTok বলেন, এইসের বলেন, মানুষজন গ্রামে গঞ্জে পর্যন্ত এগুলির মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমার ইয়ে ছিল যে ওর যদি আমি চ্যাস্টিটি গার্ড দিতে চাই, ওদের সাথে আমার খোলামেলা হইতে হবে। একদম ওপেন একটা ডিসকাশন। আমি ছেলে থেকে বলছি, "বাবা তোমার যদি কোনোদিন কাউরে পছন্দ হয় আমাকে বলবা। আমি তোমার বিয়ে দেওয়ার জন্য রেডি আছি একদম। তোমার অন্য কিচ্ছু করার দরকার নেই। তোমার পছন্দ হলে বলবা।" তো এটা করে ওদের জন্য বিপদ হয়ে গেছে যে না তাইলে তো বিপদ। আসলেই তাই। মানে আপনি যখন একটা জিনিস নিষিদ্ধ করবেন, ওইটার জন্য যে আগ্রহটা একটা মানুষের থাকে, সিগারেট বলেন বা অন্যান্য অ্যাডিকশন। আপনি যখন বলবেন যে, "না আমি চাই, তুমি যদি চাও বাবা খালি একটাই কন্ডিশন, কোনো হারাম রিলেশনশিপ এ তুমি যেতে পারবা না।" আর সেকেন্ড হলো যে এমন তুমি বুঝতেছো আমরা আমাদের ভ্যালুস গুলিকে আমরা চাই এরকম ভ্যালুস। যাদের জীবনের মেইন প্রিন্সিপাল হচ্ছে ইসলাম এবং দ্বীন এবং যে তোমাকে নিয়ে একসঙ্গে জান্নাতে যাবে এরকম একজন মানুষ। এটা হচ্ছে আমার বেসিক প্রিন্সিপাল। সো তোমার যদি পছন্দ হয় আমাকে বলবা। আর আমাদের কথা যদি বলো আমি মনে করি এটা আমার এবং আমার স্ত্রীর একটা ইয়ে যে আন্ডারগ্রেড থাকা অবস্থায় ধরেন যে 3rd ইয়ার 4th ইয়ারে বিয়ে দিয়ে দিলে, এরপরে যদি সে মাস্টার্স করতে চায় বা পিএইচডি করতে বা কাজের জন্য তাকে যদি যেতে হয় কোথাও, আমি চাই যে তার স্ত্রী তার সাথে থাকুক। তাহলে করে তার জন্য অনেক সহজ হবে। এই যে আউটার সোসাইটিতে যে একটা অসম্ভব রকম ফাহেসা চারদিকে, এটা থেকে সে গার্ড করার জন্য তার স্ত্রী তাকে হেল্প করবে। কারণ হুন্না লিবাসুকুম আল্লাহ তাআলা বলছেন না, সে তো একদম কাপড়ের মতো তোমাকে কাভার করে রাখবে। হ্যাঁ? এবং এই বয়সটা মানে আমরা তো আমাদের বর্তমান সময়ে তাকে বলছি যে সে ইয়াং। আসলে তো সে বালেগ হয়ে গেছে। ১৫ বছর বয়সে তো তার আসলে যুদ্ধে যাওয়ার কথা। মানে যুদ্ধ করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিছেন। তার মানে সে বালেগ হয়ে গেছে, তাই না? এখন এখানকার সোসাইটি বলছে 18। আসলে তো বয়সটা ইভেন 18 ও না। তো আমার ছেলের বউ মাশাআল্লাহ সে তাকে যখন এই প্রপোজাল তার বাবা দেয়, তখন সে অনলি 17 এবং আমাদের ওয়েট করতে হয়েছে কারণ এখনকার বিভিন্ন সুবিধা-অসুবিধার কারণে তার 18 হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। কিন্তু আমাদের এই বিয়ের কথাবার্তা হয়েছে আরো ১ বছর আগে। যদিও আমার ছেলের জন্য তখনই আমি রেডি ছিলাম না। কিন্তু এত সুন্দর একটা প্রপোজাল এসছে, আমি আর আমার ওয়াইফ আমরা ইস্তেখারা করেছি যে ঠিক আছে। আমি ভেবেছিলাম যে ও 4th ইয়ারে উঠলে দিব। আলহামদুলিল্লাহ একটা ভালো এরকম ইয়ে এসছে। কারণ আমি তো অবজার্ভ করছি আমার চারদিকে। আ আমার বন্ধু-বান্ধব যে ছেলে-মেয়েদেরকে এবং আমি ঠিক করছি যে আচ্ছা আমার ছেলেদের জন্য যদি কাউকে আমি পিক করি, কিরকম পিক করি? কারণ আমার কাছে আ ওই মেয়েটা যেমন ইম্পোর্টেন্ট, তার চেয়ে আরো বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে তার আপব্রিংগিং এবং তার ফ্যামিলি। হ্যাঁ? তাদের ভ্যালুস গুলি কি? কোর ভ্যালুস গুলি কারণ এগুলি রয়ে যায় আসলে। হ্যাঁ? এবং আমার বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ আমি কনভিন্স করতে পারছি যে ফিজিক্যাল বিউটি ইস নট দ্য মেইন থিং। হ্যাঁ, এটা তোমার একটা ভালো লাগার একটাও কিন্তু এটা আল্লাহ রাসূল ইয়ে করেন যে ১ম এ দ্বীন দেখো। এবং তার সাথে যদি তার ফ্যামিলি, তার ক্যারেক্টার এই ব্যাপারগুলি যদি হয় তাহলে তোমার একটা স্থায়ী একটা সুন্দর ইয়ে হবে। এবং আমার বড় ছেলের সাথে আমার এই কনভারসেশন গুলি হতো। যখন সে মোটামুটি ইউনিভার্সিটিতে ঢুকলো, তখন আমি তার সাথে এই আলাপ শুরু করলাম। এবং আমি বলেছি, "দেখো বাবা আমি তো কোনোদিন টিনেজার বড় করিনি। আমার জন্য এটা ফার্স্ট টাইম। হ্যাঁ? ইউ আর লাইক মাই ল্যাব।" আমি ভুল করি। আমি এটা নিয়ে রেগ্রেট করি, আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু ডোন্ট মাইন্ড। হ্যাঁ? এবং ওই পর্যায়ে এসে বা আমার ছেলে যখন ধরেন যে ১৭-১৮ তখন ওর সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। এবং এইটা আমি অন্যান্য প্যারেন্টদেরকে বলব যে প্রত্যেকটা বয়সের একটা ব্যাপার আছে। আপনি কোন বয়সে কোন কথাটা বলতে পারবেন। কিন্তু ওপেন আপ হওয়াটা খুব জরুরি। তো ওর সাথে আমি বলেছি, "দেখো বাবা এই অবস্থা।" এবং এইসব কারণে আমি মনে করি যে এটা তোমার জন্য ভালো হবে। হ্যাঁ? তোমাদের জন্য ভালো হবে। এবং সে যেহেতু আমার ৬ টা সন্তান, সে যেহেতু সবচেয়ে বড়, এটা ভেড়ার পালের মতো। তাকে যদি একটা দিকে দেয়া যায় আমাদের আশা যে বাকিগুলিও ওইদিকে যাওয়ার একটা চান্স আছে। তো ওইটা একটা মেইন মোটিভেশন ছিল আলহামদুলিল্লাহ। তো আপনার ৬ জন সন্তান, ৫ টা ছেলে এবং শেষের জন্য ৬ জনই ছেলে। আচ্ছা মাশাআল্লাহ। তো আ মানে আমাদের সময়কার আমাদের জেনারেশনে এটা আমাদের বাবা-দাদার জেনারেশনে শুনতাম।
কিন্তু আমাদের জেনারেশনে বাংলাদেশে আমি এরকম মানে হার্ডলি শুনছি আরকি যে এরকম ইভেন যারা খুব কনজারভেটিভ এমনকি যারা একেবারে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে থাকে তাদেরও দেখা যায় যে এত হয় না। হয়তো ৩ জন ৪ জন এরকম হয়। এটা একটা বড় কারণ হচ্ছে যে আমাদের সময় এই জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটাতে খুব প্রমোট করা হতো এবং এর পদ্ধতিগুলো খুব এভেইলেবল হতো। দেরিতে বিয়ে করা এগুলোও প্রমোট করা হতো। তো অন দ্য আদার হ্যান্ড আপনি মনে হচ্ছে পুরা উল্টা রাস্তায় হেঁটেছেন। তো এই যে আ এ ই আবার একই সাথে এই জিনিসটাও যদি দেখেন যে আমরা দেখলাম যে ইদানিং একটা নিউজ যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে জন্মহার বেড়ে গেছে এবং এটা মিডিয়াতেই বোধহয় ২-৩ সপ্তাহ আগের খবর। যে মিডিয়া এটা খুব একটা অ্যালার্মিং নিউজ হিসেবে প্রকাশ করছে যে মানে বাংলাদেশের জন্মহার লাইক 0.1 বেড়ে গেছে। এটা তো কি হবে? দেশ তো গেল, গেল অবস্থা। তো এই ব্যাপারে আপনার মতামতটা কি? যে কেন আপনি উল্টো রাস্তায় ব্যক্তিগতভাবে হাঁটলেন? এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বাংলাদেশের জন্মহার বেড়ে যাচ্ছে, এইটা তো আমাদের সবার জন্য একটা কনসার্নিং ব্যাপার আপাতত। এই ব্যাপারে আপনার মতামতটা কি? মানে এটা তো আসলে দিবালোকের মতোই পরিষ্কার। আসলে খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমি ২ টা জিনিস আপনাকে বলি, খেয়াল করেন। আমরা যারা বড় হয়েছি, আপনি বললেন আমাদের জেনারেশনটা, আমরা ৮০ দশকে, ধরেন ৮০ দশক থেকে বড় হওয়া, ৭০ এর পর থেকে যারা, আমি মাঝে, মাঝে এই কথা বলি যে আমরা হচ্ছে গিয়ে মায়াবরী জেনারেশন। কেন? কারণ আমরা চোখ খুলেই এই সমস্ত অ্যাড দেখতাম। টিভি ছাড়লেই এগুলি ওভারস্ট্যাট, মায়াবরী, মানে এগুলি যেন আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্রেনে এমনভাবে ঢুকাইছে যে জনসংখ্যা একটা বড় সমস্যা আমাদের দেশের এবং এটাকে কন্ট্রোল করাটা বড় সমাধান। এটার জন্য হ্যাঁ? রচনা লিখে পরীক্ষা দিচ্ছে রচনা আরকি। লিখতে হয়েছে, হ্যাঁ। তাই না? এবং এটা আমি যেকোনো বাড়িতে গেলে আমরা দেখতাম বড় পোস্টার। আমার গ্রামের বাড়িতে যখন যেতাম, গ্রামের বাড়িতে দেখতাম যে ঢুকেই বারান্দায় ১ম যে পোস্টারটা দেখতাম, ছেলে হোক, মেয়ে হোক, ২ টি সন্তানই যথেষ্ট। বড়, বড় পোস্টার। এবং ওখানেও দেখতাম যে ব্যাপক হারে আপনার এই জন্ম নিয়ন্ত্রণের জন্য এই ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে। এবং এগুলি হাতে, হাতে, মানে বাচ্চাদের হাতেও আছে ওই জিনিস। এরকম জিনিস একদম ঘুরে ফিরে বেড়াচ্ছে। এরা এই যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি আরও কি, কি ছিল, এগুলি দিয়ে তারা একদম গ্রামে গঞ্জে সবার হাতে, হাতে ধরায় দিচ্ছে। এবং এই কারণে কি হয়েছে দেখেন, ওই যে আমি বললাম যে এনভায়রনমেন্ট কেমন করে এফেক্ট করে। আমাদের দেশ তার একটা বড় উদাহরণ। আমাদের দেশে বললেন না, এমনকি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোকজনও কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু তাদের ভিতর ঢুকে গেছে যে ২ টার চেয়ে বেশি বাচ্চা হওয়াটা আসলে একটু প্রবলেমেটিক। হোয়াই? হাউ কাম? তোমার ইসলাম তো এটা শিক্ষা দেয়নি। কিন্তু এই দেখেন এনভায়রনমেন্ট কিন্তু তাদের চেঞ্জ করেছে। এই কথাটা আমি বলেছিলাম আমেরিকার ব্যাপারে। এক্সাক্টলি এটা হয়েছে, আমাদের দেশেই হয়েছে। এবং আমাদের দেশেই অনেক আলেম ওলামার সাথে আপনি কথা বলে তারাও ফিল করে যে না, আসলে জনসংখ্যা একটা সমস্যা। ওই কারণে। কারণ সাবকনশিয়াস মাইন্ডে লিটারেচার, টিভি নাটক বা সমস্ত কিছু এনভায়রনমেন্ট এমন একটা আমাদের মাইন্ড, মানে মানে বলতে পারেন যে আমাদেরকে একদম ব্রেইন ওয়াশ করা হয়েছে। এই কারণে আমার পরিবারে আমার ভাই-বোন হতে শুরু করে কাজিন, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার বন্ধু-বান্ধব কারোই বলতে পারেন যে ২ এর বেশি নাই, ১ টা ২ জন এক্সেপশন। এবং সেটাও দেখা যাবে যে তাকে কেউ হয়তো ফোন করে বলছে যে এখন 3rd বেবি হইছে, সে একটা এক্সপ্লেনেশন দ্বারা করাইছে যে অ্যাক্সিডেন্ট। আল্লাহু আকবার! কি একটা বাজে কথা বলেন দেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দিছে, বলে অ্যাক্সিডেন্ট। সে ১ম এ এটা করে। অথবা তার ২ টা মেয়ে একটা ছেলের জন্য সে করেছে, অথবা ২ টা ছেলে তার একটা মেয়ের জন্য করেছে। এবং আমার ক্ষেত্রে একই হয়েছে। আমরা যখন ১ম মোটিভেটেড হলাম, অবভিয়াসলি ওইখানে আমেরিকাতে থেকেই আমি যখন ইসলাম নিয়ে পড়াশোনা করছি, আল্লাহ রাসূলের একটা হাদিস আমার সবসময় খুব মনে পড়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যারা মানে ফার্টাইল এরকম মহিলাদের বিয়ে করো, কারণ ইয়াউমুল কিয়ামাতে আমি আমার উম্মতকে সবচেয়ে আধিক্য দেখতে চাই। হ্যাঁ? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি যে তার জীবনীতে সে সবসময় এনকারেজ করতেন বিয়ে করা, সন্তান নেওয়া। এবং সন্তান কখনো সমস্যা না। কারণ এটা আসে আল্লাহ তাআলার কাছ থেকে। এটা আমার সিদ্ধান্ত না আসলে। এটা আমরা বুঝি না। এই থামায় দেওয়ার চেষ্টাটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি লিখে রাখেন তাহলে সেটা হবে। তো এখন ঘটনা হলো যে এটা গেল ১ম ব্যাপার। এবং আমি আপনাকে জাস্ট একটা আ রিসেন্ট, মানে এই স্টাডিগুলি তো অনেকদিন ধরে হচ্ছে ওয়েস্টে। আমাদের দেশে এই ব্যাপারগুলি হাইলাইট হয় না। কিন্তু ওয়েস্টে কিন্তু অলরেডি কনসার্ন, তাদের যে বুদ্ধিবৃত্তিক সোসাইটি যারা, তারা কিন্তু এই যে আপনি জানেন এই যে OECD, যারা কিনা যে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ৩৮ টা দেশ। এরা কিন্তু অনেক আগে এদের ডাটাগুলি, এই যে উন্নত দেশ বলতে যাদেরকে আমরা মিন করি, এইটার একটা স্টাডি হচ্ছে যে আপনার পার মানে ফিমেল একজন মহিলার এগেইনস্টে আপনার গ্রোথ রেট হওয়া লাগবে 2.1। এটা হচ্ছে মিনিমাম একটা জেনারেশন বা একটা কান্ট্রি বা একটা নেশনকে সাস্টেইন করার জন্য। হ্যাঁ? তো এই যে মানে রিপ্লেসমেন্ট ফার্টিলিটি রেট, হ্যাঁ? যে মানে যে টিকে যাবে আরকি। এইটা ৭০ এর দশকে ছিল 2.8 বা সামথিং, এই দেশগুলিতে। আমি ৩৮ টা দেশের কথা বলছি। এইটা এখন আপনি
চিন্তা করতে পারবেন না এটা এখন 2 এর নিচে নেমে আসছে এবং কিছু কান্ট্রি সাউথ কোরিয়া ইজ লাইক 0.74 অর সামথিং মানে নাই হয়ে যাচ্ছে। সাউথ কোরিয়া, জাপান, আপনার ইউরোপের বেশিরভাগ দেশ তারা কিন্তু ভীষণ কনসার্ন এবং ইউরোপে আরেকটা স্টাডিতে আমি পড়েছি যে তারা বলছে ওদের যে ক্রিশ্চিয়ান অর্থোডক্স চিন্তক যারা তারা বলছে যে বাই 2050 ইউরোপের বেশিরভাগ কান্ট্রি মেজরিটি মুসলিম হয়ে যাবে। হাউ? কারণ হচ্ছে দেখা যাচ্ছে যদি আপনি মুসলিম সোসাইটিকে বাদ দেন এবং আলাদা করে তাদেরটা হিসাব করেন তারা বেশিরভাগই হলো গিয়ে 1 এর নিচে নেমে যাচ্ছে। মুসলিমদেরকে ধরলে যেহেতু তারা ইমিগ্রেন্ট অনেকে আফ্রিকা থেকে আসছে, নর্থ আফ্রিকা ওরা যেহেতু কলোনি ছিল, এদের মানে বার্থ রেটটা হাই, ওভারঅল সোসাইটি টিকে যাচ্ছে। কিন্তু আপনার জেনারেশনটা তো শেষ হয়ে যাচ্ছে। এবং এই কারণে চায়নার মতো একটা জায়গা ইন্টারেস্টিং আপনি দেখেন, চায়না কিন্তু নাম্বার 1 এ ছিল। আপনি খেয়াল করছেন কিনা এখন নাম্বার 2 তে নেমে গেছে। ইন্ডিয়া আগায় গেছে না? চায়না আপনার 70-60 থেকে শুরু করলো ওয়ান চাইল্ড পলিসি ইন টার্মস অফ পপুলেশন। হ্যাঁ? তো অথচ সেই ক্যাম্পেইনটা ওয়ান চাইল্ড পলিসি ছিল এবং যাদের একটার বেশি বাচ্চা তাদের অনেক হার্ড টাইম দিয়েছে তারা। গভর্নমেন্ট রেশন পেত না, অনেক রকমের। স্কুলে পড়াতে গেলে নিজের খরচে পড়াতে। এভাবে করতে, করতে একটা জেনারেশন এই আমাদের মতো ব্রেইন ওয়াশ হয়ে গেছে, না একটার বেশি বাচ্চা নেয়া যাবে না এবং বাচ্চা না হওয়া আরও ভালো। তুমি আমি যথেষ্ট। তো এইটার কারণে কি হয়েছে? হ্যাঁ, ছেলে না হোক মেয়ে হোক তুমি আমি যথেষ্ট। তাই না? এটা তো আপনি জানেন, এটা তো আরেকটা ক্যাম্পেইন আরকি এবং এইটাই কিন্তু তাই। শুনতে কত ভালো লাগে, তাই হ্যাঁ, না? এবং ওরা বলছে যে বাচ্চা-কাচ্চা ডাইপার চেঞ্জ করতে হবে, এটা করতে হবে, এ করতে হবে। তো একজনকে জিজ্ঞেস করা হচ্ছে, এক জাপানি মহিলাকে একজন জিজ্ঞেস করেছে একটা জার্নিতে, আমার শ্বশুরের সাথে এক জাপানি অনেক বছর আগে তাকে জিজ্ঞেস করছে যে সে বিয়ে করেনি এবং সে ইন্ডিয়া ঘুরতে এসছে। এটা তার লাইফের তার একটা কুকুর আছে আরকি। তো সে তাকে যখন বলছে যে তুমি কেন বিয়ে করতে চাও না? অনেক রেসপন্সিবিলিটি। বাচ্চা-কাচ্চা কারণ দে টক ব্যাক। বাচ্চারা তো মুখের উপর কথা বলে। কিন্তু কুকুর তো আমার মুখের উপর কথা বলবে না। এইজন্য সে কুকুরটা পছন্দ করছে। আপনি খেয়াল করে দেখেন। কিন্তু এই যে একটা মিথ, এই যে একটা কনসেপ্ট পুরো ওয়েস্টার্ন সোসাইটি কিন্তু পুরো নাই ইভিল হয়ে যাচ্ছে। কথা। মানে হ্যাঁ, যে মানুষের চেয়ে আসলে ইউ চুজ এ ডগ হ্যাঁ, আপনি এবং মানে শয়তান তো তাই চায়, তাই এবং না? আমার মুসলিমরা আবার একটু মডিফাই করে নিছে। অনেকে আবার করছে কি তারা আবার বেড়ালের দিকে ঝুঁকে গেছে এখন। হুম। যে না বেড়াল রাখাটা, বেড়ালটা সুন্নাহ। আমি জানি না কোন হাদিসের উপর বেস করে তারা এই কথাটা বলে যে বেড়াল সুন্নাহ। অবশ্যই যার যেরকম ফিতরা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করছেন তাকে সেভাবে থাকতে দাও। সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি বলছি যে এই যে পরিবার ভেঙে দেওয়ার যে একটা ওভারঅল কনসেপ্ট যেটা নিয়ে চলতেছে একটা কনস্পিরেসি আমি মনে করি। কারা করছে আমি জানি না। কিন্তু এইটা করার কারণে কি হয়েছে? ওয়েস্টার্ন যে ইন্টেলেকচুয়ালস তারাও কিন্তু বুঝতে পারছে যে তারা শেষ হয়ে যাচ্ছে। এটা লাইক এ সেলফ ডিস্ট্রাকশন সেলফ ডিস্ট্রাকশন এবং আপনি এই একটা ওয়ান ওয়ে জার্নি অফ সেলফ Absolutely, ডিস্ট্রাকশন। কারণ কেউ তো এটা absolutely। রিভোক করতে পারছে না। না। ওরা বলছে যে আপনি যখনই এটার নিচে নেমে যাবেন, আপনি আর চাইলেও এটাকে করতে পারবেন না। সে পারছে না, সাউথ কোরিয়া পারছে না। তারা জাপান চাচ্ছে যে বলছে আবার যে রিভার্ট যদি করতে। হ্যাঁ, জাপান বলছে যদি ইভেন ওরা এখনো যদি করে it will take more than 150 years to come back to this। তো এখন এরকম একটা আইডিওলজি যখন আপনি ঢুকায় দিলেন এবং একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে, জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। মুসলিমদের আসলে কিচ্ছু করার দরকার নেই। যে ইসলামের উপর থাকলেই তারা পুরো দুনিয়াতে তাদের বিজয় চলে আসবে। বিলিভ মি মানে দিস ইজ হাউ ইট ইজ। মানে আমি যদি মুসলিম থাকি দ্যাটস মোর দ্যান এনাফ। জাস্ট তুমি আল্লাহর রাসূল, আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাহটা ফলো করো। দ্যাটস ইট। তোমার কোনো এত উইপনারি ফাইট এইটা সেটা নিয়েও তোমার এত বেশি মাথা ঘামাতে হবে না। ওইটা একটা অন্য ডিসকাশন। বাট আমি বলছি যে এট লিস্ট বি আ মুসলিম। তুমি সাস্টেইন করো। জাস্ট সাস্টেইন। এখন এই যে কথাগুলো তো খুবই বাজে কথা যে বলছে যে আমার চায়নার পপুলেশন কি আমাদের চেয়ে কম নাকি? কিন্তু চায়না কেন এখন বলছে না একটার বেশি বাচ্চা নাও? কারণ ওরা দেখতে পাচ্ছে ওরা আমাদের চেয়ে ১০ বছর, ২০ বছর, ৩০ বছর আগানো এই ব্যাপারগুলিতে। ওরা অলরেডি এক্সপেরিয়েন্স করছে। এখন বাংলাদেশের বাস্তবতা আপনি বলতে পারেন যে এটা একটা গরিব দেশ। অবশ্যই দারিদ্র্য একটা সমস্যা তৈরি করে। আমি এগ্রি করি। যে এমন না যে হ্যাঁ, সবাইকে অনেক বেশি করে বাচ্চা নিতে হবে। কিন্তু যে ম্যানেজ করতে পারে হ্যাঁ, সে যদি এই কথা বলে যে, "না, আমি একটা বেশি বাচ্চা নিবো না, আল্লাহ তাআলার মানে কিসের ভয়ে তুমি বাচ্চাটা নিবা না? বরঞ্চ এটা একটা বারাকা, একটা নিয়ামা।" আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখি যে, আমরা যেমন ভাই-বোনরা অনেকগুলি ভাই-বোন ছিলাম। আমাদের অনেক ভালো হয়েছে একজন আরেকজন হেল্প হয়েছে ডেভেলপমেন্টের জন্য। আমার বাচ্চারা এটা ইনিশিয়ালি মনে হয়েছে এতগুলি বাচ্চা কিভাবে বড় করব। কিন্তু আসলে দেখা গেল যে, এই পুরো ইকোসিস্টেমটা আমার অনেক পজিটিভ কাজ হয়েছে। মানে বড়টা ছোটটা আবার অবশ্যই ৩৬ টা ডাইমেনশন ৬ ছক ৩৬ টা ডাইমেনশন। কিন্তু এর মধ্যে আসলে মানে কিছু সময় ফাইটও হয়। ছেলে তো সব obviously রাইট? আবার অনেক হেল্প হয়। এটা বলে বোঝানো সম্ভব না যে নিয়ামাটা যে আসে এর ভিতরে। যে আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ামা। কারণ আমরা তো চেষ্টা করেছি আল্লাহর দেয়া পথে যেতে। আপনি যখন আল্লাহ দেয়ার পথে যাবেন অটোমেটিক্যালি নিয়ামত চলে আসবে। এবং আমি তো সবাইকে এনকারেজ করি যে বাবা এই নাম্বার নিয়ে তুমি চিন্তা করো না।
আল্লাহ যেটা দেয় এটা গ্রহণ করো। আর আল্লাহর দেয়া এই নিয়ামাটাকে ঠিকমতো করে তুমি তাকে সাস্টেইন করো। তাকে নার্চার করো। এটা মোর ইম্পোর্টেন্ট, হ্যাঁ? তো এই ব্যাপারটা যে না ২ টাই হওয়া লাগবে বা না ৬ টাই নিতে হবে, বিষয়টা এরকম কিছু না। বিষয়টা হলো যে আল্লাহ রাসূলের সুন্নাত তুমি ফলো করো। আল্লাহ যার কনটেক্সট অনুযায়ী কারো হয়তো হেলথ ইস্যু থাকতে পারে, অন্যান্য এগুলি বাদ দিয়ে আমি ইন জেনারেল বলি, আল্লাহ যদি সন্তান দেয়, আপনার যদি নেয়ার সুবিধা থাকে, আপনার যদি ওইরকম সিচুয়েশন হয়, ডায়ার সিচুয়েশন হয়ে যাবে আরেকটা বাচ্চা, অনেকে বস্তিতে থাকে, ৮টা-১০টা বাচ্চা হচ্ছে, বাচ্চাটার হকটা সে আদায় করতে পারছে না, তাদের কথা আলাদা, তাদের কেস আলাদা। কিন্তু আপনার আমার কেসটা আসলে এরকম না। আমরা এটলিস্ট রিজিকের জন্য বলতে পারি না যে বাচ্চাটা কি খাবে, আরেকটা বাচ্চা নিব কিভাবে না, এটা আমরা বলতে পারি না, বলা উচিত না। এটা একটা মানে অকৃতজ্ঞতা হয়ে যাবে আল্লাহর প্রতি। যে আমি তোমাকে তোমার আরেকটা বাচ্চা আমি খাওয়াতে পারব না। সো তারা যদি ম্যানেজ করতে হয়, আমি অবশ্যই এনকারেজ করি। আমি পার্সোনালি মানে ভেরি স্যাটিসফাইড এবং আমি চাই যে অন্যরাও বেশি করে বাচ্চা নিক। এবং আমার সাথে আসলে আমার বেশ কিছু কাজিন আলহামদুলিল্লাহ ইভেনচুয়ালি আমার কিছু বন্ধু-বান্ধবও তারা ৩ পেরিয়ে ৪ পেরিয়ে ৫ এও কেউ গিয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি আশা করব যে আমরা যারা শুনছি আমরা উৎসাহিত হব এটা শুনে। আচ্ছা, অ্যা আপনি তো আর্লি ম্যারেজের একজন মানে অ্যা পক্ষপাতী এবং এটা একটু আপনি এনকারেজও করেন। তো মানে আর্লি মানে কেউ যদি করতে চায়, তাই না? এবং এজন্য আপনি বিয়ের ব্যাপারেও মানুষজনকে হেল্প করেন। এটা আপনার আরেকটা পরিচয় যে আপনি ম্যাচ মেকিং এ সাহায্য করেন। তো এখন এই ব্যাপারটা নিয়ে একটু বলেন যে আপনি কিভাবে সাহায্য করেন এবং কেন এই জিনিসটা আপনি বেছে নিলেন? এবং কিভাবে এইটা মানে ইস হেল্পিং ইউ অর হেল্পিং ইউর কমিউনিটি? ধন্যবাদ। মানে আমি যদি একদম একটু পেছনে যাই, আমি আপনাকে বলেছিলাম যে আমি সোশ্যাল যে ডিজিজটা দিয়ে যে পরিবার ভেঙে যাচ্ছে। একটা ইফেক্ট আমি দেখেছি যে যেটা ওয়েস্টে এবং আমাদের ইস্টে বা মিডে সব জায়গাতেই গ্লোবালি একটা ট্রেন্ড যে দেরি করে বিয়ে করা এবং একটা সময় পর্যন্ত দেখা যায় বিয়ে না করার প্রতি একটা যেন ইন্টারেস্ট গ্রো করছে। মানে বিয়ের প্রতি যেন একটা ভয়, এই জিনিসটা একটা সাবকন্সিয়াস মাইন্ডে ঢুকে যাচ্ছে। এবং এতে করে কি হয়েছে আমার পরিচিত অনেকেই আ দেখা গেল যে গ্র্যাজুয়েশন করেছে, এবার আচ্ছা আর কয়টা দিন আমি একটু সেটেল হয়ে নিই, তারপরে বিয়ে করব। তো এগুলি করতে অনেকের অনেক দেরি হয়ে যায়। অনেকগুলি সমস্যা হয়। যারা লেট ম্যারেজ তাদের বাচ্চা-কাচ্চার সমস্যা হয়ে যায়। অনেক কিছু পরিকল্পনায় সমস্যা হয়ে যায়। অথচ আল্লাহর রাসূল তো আমাদের যে সুন্নাহটা দেখায় দিয়েছেন যে যখন সে প্রাপ্তবয়স্ক হয় তার বিয়ের জন্য ব্যবস্থা করা। এখন কথা হতে পারে যে সে যদি ইনকাম না করে কিভাবে হবে? এটা ডিপেন্ড করবে। যেমন আমাদের মতো পরিবারে আমি যেটা বলেছিলাম যে আমার যদি আরেকটা ছেলে বউ আসে, আমার কোনো সমস্যা তো নাই। নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে সেও তো একটা বাসায়, তারও তো বাবা-মা আছে। সে যদি বিয়ে না দিত সে তাকে পড়াতো না? আমাদের চিন্তাটা হলো এরকম যে হ্যাঁ, ওদের ২ জনের মধ্যে ওরা দিন এবং তার ক্যারেক্টার সেভ করার জন্য তারা যদি বিয়ে করে, তারা হালাল প্রেম করতে পারবে। আলহামদুলিল্লাহ হালাল ডেটিং করবে। বউকে নিয়ে ঘুরতে যাবে। তার অন্য একটা মেয়ের দিকে তাকাতে হচ্ছে না। সে তার পড়াশোনায় ফোকাস করতে পারবে। কারণ বেশিরভাগ ছেলেপেলে এই বয়সে একটা বড় ডিস্ট্রাকশন হচ্ছে গিয়ে অপোজিট জেন্ডারের প্রতি, ইফ হি ইজ মুসলিম, অপোজিট জেন্ডারের প্রতি তার আকর্ষণ। হ্যাঁ, এবং এটা তাদের অনেকখানি সময় নিয়ে যায়। প্রেম সংক্রান্ত, অন্য মেয়ে সংক্রান্ত। তার যদি বিয়ে হয়ে যায়, তার এই সমস্যাটা নাই। আর আমার অ্যাডভাইসটা বা আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে, মেয়ের বাবার সাথে আছে, সে তার পড়াশোনা করছে। সে তার গ্র্যাজুয়েশন, আমার ছেলের বাবার বাড়িতে আছে, পড়াশোনা করছে। সে যখন পাশ করে জব করবে, তারা ২ জন মিলে একটা সংসার আলাদা করে তখন তাদের আল্লাহ তাআলা যে অ্যাবিলিটি সেই অনুযায়ী করবে। তার আগ পর্যন্ত তারা ম্যারিড। কিন্তু এমন না যে না মেয়েটাকে আমার ঘরে নিয়ে আসতে হবে বা ছেলেটাকে তার ঘরে এমন কোনো ব্যাপার নাই। এবং ইট ওয়ার্কড আউট ভেরি ফাইন। এইজন্য যদি মানুষের এই সুযোগটা থাকে, আমি অবশ্যই ব্ল্যাংক চেক বলে দিব না যে না আন্ডারগ্রেডে বিয়ে করা। কিন্তু আমার কাছে আমার উপলব্ধি যে এটা অনেক হেল্প হয়। এবং এরপরে ছেলেগুলির ব্যাপারেও আমার তাই ইচ্ছা। তাদেরকে আমি এরকম একটা ধারণা দিয়েছি। আপনার ম্যাচ মেকিং করার যেই অভিজ্ঞতাটা এটা যদি একটু বলতেন? ম্যাচ মেকিং এর মানে ওই মোটিভটা এসছে ওখান থেকেই যে আমি মুসলিম ফ্যামিলিগুলিকে সেভ করতে চাই। বিলিভ মি যারা মেয়ের বাবা, যারা ছেলের বাবা, যাদের মানে বিয়ের বয়স হয়েছে, এই বাবা-মাদেরকে আমি দেখছি ক্লোজলি যে কি পরম ভেতরে একটা ডেসপারেট একটা ইয়ে থাকে। তো আমার সবসময় মনে হয়েছে যে আমি যদি এইটুকু উপকার একটা মানুষের করতে পারি, আ আল্লাহ আমাকে অনেক যাজা দিবেন নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার সবসময় মনে হয় যে আমি যদি আরেকজনকে তার বোঝাটা টানতে হেল্প করি, আমারটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আমারও যেহেতু ৬ টা ছেলে এবং এটাই হয়েছে। আমার বড় ছেলের ক্ষেত্রে আমি আসলে আগায় যাইনি। আমার কাছে চলে এসছে ব্যাপারটা।
এবং আমার ওইটার উপলব্ধিটা একদম ওইরকমই যে আমি যখনই আল্লাহর পথে একটু আগানোর চেষ্টা করলাম, আল্লাহ আমার দিকে দৌড়ে আসলেন এবং তাই হয়েছে। তো এইটা আমি করি। এখন ইউজুয়ালি যেটা হয়, যারা আমাকে চেনে তাদের কাছে আমি প্রোফাইলটা নেই এবং দেখার চেষ্টা করি যে তার সাথে একই মানসিকতার কিনা, এবং ২ পক্ষের সাথে ১ম এ কথা বলে নেই। তারপরে তাদেরকে ম্যাচ করানোর চেষ্টা করি এবং আমি আমার সাথেও যারা এই কাজ করে তাদেরকে আমি এনকারেজ করি, আমার বন্ধু-বান্ধব এবং তাদেরকে রীতিমতো আমি একটু প্রেশারে রাখি যে, "ভাই আপনি ওয়েট করেন না।" বিশেষ করে মেয়ের বাবারা অনেক সময় তারা চান যে মেয়েটা গ্র্যাজুয়েশনটা হয়ে যাক। আমি ডিসকারেজ করি এটা। কারণ আমার ব্যক্তিগত একদম অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এই জিনিসগুলি খুব করে যে ক্রস রোডটা যখন সে আন্ডারগ্রেড করে ফেলল, কিন্তু ওই সময় পরের দিন তো তার বিয়েটা হলো না। ১ম প্রশ্ন সে কি করবে? ও আচ্ছা, মাস্টার্সে ভর্তি হয়ে যাও। মাস্টার্স সে পড়তেছে। এখন একটা ছেলে, "না, আমি মাস্টার্সের ছেলে বিয়ে করব। আমি চাচ্ছি আরেকটু।" ছেলেটা কিন্তু পিএইচডি করছে, কিন্তু সে চাচ্ছে না যে ওরকম করা। এক্সেপশন আছে, বাট ইউজুয়ালি দ্যাটস দ্য কেস। মাস্টার্স শেষ হয়ে গেলে মেয়েটা কি করবে? বসে থাকবে? আচ্ছা, হয় জবে ঢুকবে অথবা পিএইচডি করবে। এই ক্ষেত্রে দেখা যায় তার প্রপোজাল আসার রেটটা অনেক কমে যায়, অনেক সংকীর্ণ হয়ে যায়। এইজন্য আমি মেয়ের বাবাদেরকে বিশেষ করে বেশি করে এনকারেজ করি যে আপনারা মেয়ে যখন, স্পেশালি যখন হাই স্কুল শেষ করলো, ইউনিভার্সিটিতে পড়ছে, আপনার এই অবস্থায় বিয়ে দেন। অবশ্যই ওই পক্ষের সাথে আপনারা করবেন। আপনি চান, আমি কিন্তু চাই যে তার এডুকেশন কমপ্লিট করুক। কেউ হয়তো মনে করতে পারে এই লোক তো নিজে শিক্ষকতা করে কিন্তু চায় যে মেয়েরা যেন শিক্ষায় না আসুক। না। তবে ডিফারেন্স হলো, আমি চাই না তার ক্যারিয়ার ওরিয়েন্টেড হোক। মানে তার যোগ্যতা থাকবে কিন্তু তাকে ক্যারিয়ারেই যাইতে হবে এইটা না। কারণ আল্লাহ তাআলা তো ইয়াউমুল কিয়ামতে তাকে ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করবে না। তাকে প্রশ্ন করবে তার পরিবার, তার স্বামী নিয়ে, তাই? তার পরিবার নিয়ে, তার সন্তান নিয়ে। তো যাকে এই প্রশ্নগুলি তাকে তো ওইটার জন্য ১ম এ রেডি করা দরকার। ঠিক কি না? তারপরে সে যদি একটা ভালো এডুকেশন নেয়, খুবই ভালো। তার পরিবারের জন্য, তার ভবিষ্যতের জন্য খুবই ভালো এবং সেটা ওয়ার্কআউট করে আসলে। এখনকার সময়ে বেশিরভাগ বাবা-মা আগ্রহী যে হ্যাঁ, ঠিক আছে, মেয়েটা কমপ্লিট করুক এবং ওইভাবে কথা বলে নিবে এবং এটা খুব বড় সমস্যা মনে হয় না আমার কাছে। তো আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, মুসলিম যারা আছেন তাদের জন্য আপনার মানে অ্যাডভাইস কি, যে জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচনে কোন জিনিসগুলো দেখা উচিত? হুম। ভাইয়া, অসম্ভব সুন্দর একটা প্রশ্ন। অনেস্টলি মানে একটা গল্প বলি। একজন স্কলার কাছে একটা বাবা-মা এসছে যে আ তার মাত্র বাচ্চা হয়েছে মাত্র। তখন সে গেছে প্যারেন্টিং এর নিতে, অ্যাডভাইস নিতে। তো সবাই হাসাহাসি করত। "এত মানে বাচ্চা মাত্র হইছে, তুমি এখনই প্যারেন্টিং এর জন্য যাচ্ছ?" তো সে আশা করছে যে আ আলেম তাকে সেই কথাটাই বলবে যে, "এত আগে বড় হোক, আরেকটু তারপরে আসো।" আলেম বলছে, "তুমি তো দেরি করে ফেলছো।" কারণ এটা শুরু হয়, প্যারেন্টিং শুরু হবে তোমার সঙ্গিনী, উপযুক্ত সঙ্গিনী খোঁজার মাধ্যম দিয়ে। তো ওইখান থেকে ওই যে প্রিন্সিপলটা, মানে আমি যদি আমার ছেলের জায়গায় থাকি, আমার ছেলেকে আমি যেভাবে করছি, আমি ইয়াং জেনারেশন যারা আছে, যারা বিয়ের উপযুক্ত, তার মতো একজন স্পাউস সে খুঁজতেছে। ২ ক্ষেত্রে আমি বলব যে প্রিন্সিপাল আমার জন্য একদম ১ নাম্বার প্রিন্সিপাল, আমি এমন একটা মানুষ চাই যে আমাকে জান্নাতে নিবে এবং আমি যাকে নিয়ে জান্নাতে যেতে চাই। মানে আমরা একজন আরেকজনকে হেল্প করব। যেমন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ অসম্ভব পছন্দ করেন যখন একজন স্বামী রাতের বেলা ওঠেন ঘুম থেকে, উঠে সে তারপরে নিজে অজু করেন এবং তার স্ত্রীকে একটু পানি ছিটায় দিয়ে তাকে উঠায় দেন এবং ২ জন মিলে দেন। অথবা তার স্ত্রী একই কাজ করেন, যে আগে উঠবে। এর চেয়ে সুন্দর এবং আল্লাহ মৃদু হাসেন। মানে আল্লাহ খুশি হন। জাস্ট ইমাজিন দিস। মানে যখন এই হাসব্যান্ড ওয়াইফ একই ওয়েভলেংথ এ, দুইজনই একই চিন্তাধারার, তাহলে অনেকগুলি সমস্যা আপনার সমাধান হয়ে যাবে। বিলিভ মি, মানে যখন হাসব্যান্ড ওয়াইফ দুইজনই তার রিলেশনশিপ ভার্টিক্যাল, হরাইজন্টাল না, তখন মানুষ কি বলল, আমার শাশুড়ি কি বলল, খালা শাশুড়ি কি কমেন্ট করল, দুইজনই যখন আল্লাহর প্রতি তাদের থাকবে, তাহলে অনেক কিছু তাদের সম সম মানে সমস্যা সমাধান হয়ে যাবে। হাসব্যান্ড যদি কোনো ট্যুরেও যায়, সেখানে গিয়ে সে আরেকটা মহিলার দিকে সে অ্যাট্রাক্টেড হবে না। কারণ তার তো গার্ড কোথায়? তার আল্লাহর গার্ড। আমার ওয়াইফ দেখলো কিনা তার জন্য ইম্পোর্টেন্ট না। যখন আপনার ওই রিলেশনশিপ না থাকবে তখন কি হবে? তখন দেখা যাবে যে আপনি যখন স্ত্রীর কাছাকাছি নাই, আপনি যেকোনো কিছু করতে পারেন। এটা কারণটা কি? কারণ হচ্ছে স্ট্রং রিলেশনশিপ নেই আল্লাহ তাআলার কাছ থেকে। এইজন্য আমার রাসূলের অ্যাডভাইস চাই যে তুমি যখন তোমার স্পাউস খুঁজো, ফার্স্ট থিং খুঁজো দ্বীন এবং ক্যারেক্টার। ভেরি ইম্পোর্টেন্ট যে এমন যার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আল্লাহ তাআলা। যার রিলেশনশিপ ভার্টিক্যাল এবং সে খুব স্ট্রং ওই ব্যাপারটাতে। এইটা ইনশাআল্লাহ হেল্প করবে তাদের অনেকগুলি। অবশ্যই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। ২ টা দ্বীনি মানুষের মধ্যেও সমস্যা হতে পারে। কিন্তু আমার অবজারভেশন, যদি ২ জনই আল্লাহর প্রতি কমিটেড থাকে, তাহলে তাদের মধ্যে অনেক বেশি স্যাক্রিফাইসিং মাইন্ড এবং অনেক বেশি মানে কম্প্রোমাইজিং একটা থাকবে। এমন না যে আমার রাইট বলবে না। বরঞ্চ আমার রেসপনসিবিলিটি কোনটা সেটা সে করবে এবং অনেক বেশি ফরগিভিং হবে। মানে মার্সি দিয়ে
অনেক বেশি সে তার ওয়াইফকে বা তার হাসব্যান্ডকে ইয়ে করবে। মানে দোষ ধরার চেয়ে বরঞ্চ সে চেয়ে এটা কিভাবে কিউর করা যায় এবং এই সবই সম্ভব যদি সে সত্যি, সত্যি ইসলামিক ভ্যালুসগুলি থাকে, ইসলামিক শিক্ষা থাকে এবং আল্লাহর সাথে রিলেশনশিপ থাকে। তো তাদের উচিত সেইটা ১ম এ দেখা আরকি। দিনটা ১ম এ দেখা। বিয়ের পরেও তো মানে দিনদার দেখার পরেও বা হুম। হয়তো এমন হতে পারে যে বা অনেকে হয়তো দিনদার দেখে বিয়ে করে নাই। নিজেও দিনদার ছিল না। পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়েত করেছে। অ্যা এবং দিনদার হওয়ার চেষ্টা করছে। কিন্তু তার স্পাউস হয়তো সেই গতিতে বা সেই রেটে আগাচ্ছে না। হুম। এখান থেকেও অনেক সময় কনফ্লিক্ট তৈরি হয়। তো এগুলো কিভাবে মানে আপনার মানে আপনিও তো সেকুলার লাইফ থেকে এভাবে আসছেন। হ্যাঁ, তো কিভাবে এগুলো রিজলভ করেছেন বা এই ব্যাপারে কোনো আপনার অ্যাবসোলিউটলি। মানে আমার একটা সময় ছিল যখন আমি ১ম যখন দাড়ি রাখি, আমার পুরো পরিবারের ভিতরে ফার্স্ট টাইম আমি দাড়ি রাখি। আমার বাবা, আমার শ্বশুর, আমার চারপাশে আমার বেশ কিছু আত্মীয়স্বজন কারোই দাড়ি ছিল না। তারা সবাই দাড়ি রেখেছে আমি দাড়ি রাখার পরে। ওই সময়টা খুব চ্যালেঞ্জিং ছিল। ১ম ৬ মাস কেউ পছন্দ করে আমার স্ত্রী সহ কেউ পছন্দ করেনি। অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টাইম। তো এইটা আমি বলব যে ২ টা জিনিস আমাদের সবসময় ধরে রাখা দরকার এই ধরনের ক্ষেত্রে। ১ম কথা হচ্ছে গিয়ে আল্লাহর কাছে দোয়া, খুব সিনসিয়ার দোয়া। সেকেন্ড হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য ধরতে হবে। একদিনে সবকিছু চেঞ্জ হয়ে যায় না। এটা আমার অ্যাডভাইস যে একদিনে আমি বললাম কিন্তু সে শুনল না বা আমার এরকম হওয়া উচিত। আমার কাছে সবসময় মনে হয় যে পেশেন্স ইস দ্য কি। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং চেষ্টা করে যেতে হবে। আর হলো যে আপনি কোন একটা এনভায়রনমেন্ট এমন কিছু আপনার কম্প্যানিয়নশিপ দরকার যেটা আপনাকে হেল্প করবে। মানে আপনি অ্যাজ এ ফ্যামিলি কাদের সাথে মেশেন খুব ইম্পোর্টেন্ট আমার কাছে এটা মনে হয় যে ওই কাপলটা ওই স্ত্রীর বান্ধবী কারা এবং ওই হাসব্যান্ডের বন্ধু কারা এটা খুব ইম্পোর্টেন্ট। কারণ তারা যদি সত্যি, সত্যি দিন এবং সত্যি, সত্যি তার ভালো চায় তাহলে সে ভালো অ্যাডভাইস দিবে। আর নাইলে কি হবে? একপেশে অ্যাডভাইস দিবে। "আরে তুই এই হাসব্যান্ডের সাথে থাকবি? তোরে এই কথা বলল? তুই তোর এই ব্যাকগ্রাউন্ড, তুই চলে গেলে কি হবে? অসুবিধা কি? তুই তালাক দিয়ে দে।" এই ধরনের জিনিসগুলি বেশি ক্ষতি করে। তো এই কারণে এই ধরনের কেসে আমি বলব যারা বিয়ের পরে এরকম সিচুয়েশন এ আছে, তাদের জন্য ১ম কথা আল্লাহর কাছে সিনসিয়ার দোয়া করা, ধৈর্য ধরা এবং এমন কিছু মানুষের সাথে মেশা যেখানে সে একটা পজিটিভ জিনিস পাবে যাদের ইসলামিক ভ্যালুজ আছে, যারা অনেক বছর ধরে সাকসেসফুলি ম্যারেজে সাকসেসফুল এবং এরকম ফ্যামিলিগুলির সাথে মেশা এবং এটা তাকে একটা পজিটিভ তার মধ্যে একটা ইমপ্যাক্ট আনবে ফর সিওর ইনশাআল্লাহ। এটা আমি বিলিভ করি যে ওই মানুষগুলি, ওই অ্যাডভাইসগুলি অনেক কাজে লাগে। আমাকে এক বন্ধু আমাকে বললেন, আমার যখন ১ম বার পিএইচডির ফেলোশিপে আমি তখন জানলাম যে আমার ইনকাম এবং আমি একা হজ করতে যেতে পারবো। আমার একটা সিদ্ধান্ত যে তাইলে তো আমার উপর ফরজ হয়ে গেল, আমার যেতে হবে। তখন উনি আমাকে অ্যাডভাইস করলেন যে, "মুনির তুমি আ তোমার স্ত্রীকে সাথে নিয়ে যাও।" কারণ কি বলল যে, "দেখো একটা শব্দের যে ওয়েভলেংথ, সাউন্ডের যে ওয়েভলেংথ আমরা সবাই জানি। ২ টা ওয়েভলেংথ যদি সেইম ওয়েভলেংথ না হয় তাহলে ডিসটিউন হয়ে যায়। ওই সংসারের মধ্যে ডিসটিউন হয়। একজন একটু আগানো, বেশি প্র্যাকটিসিং, স্ত্রী একটু পিছানো। এখানে ডিসটিউন হয়। স্বামী চাচ্ছে যে ছেলে হিপস করুক, ওয়াইফ চাচ্ছে না। ওয়াইফ চাচ্ছে যে আরেকটু ওরা মসজিদে গিয়ে হাসব্যান্ড চাচ্ছে না। এইজন্য ২ জনকে এক ওয়েভলেংথ হলে অনেক ভালো। তো বলল যে, "এটা তুমি করো না যে তুমি একা যাবা। তুমি তাকে নিয়ে যাও।" এই ব্যাপারটা আমি প্রিন্সিপাল হিসেবে মানি এবং আমি সবসময় ট্রাই করি। আমরা ইসলামিক ক্লাস যেগুলো একসঙ্গে নিয়েছি। আমরা চেষ্টা করি। আমি যখন এগিয়ে গেছি হয়তো কোরআন মুখস্থ শুরু করেছি বা একটা সময় আমার স্ত্রী সে পারত না। আমিও পারতাম না। কিন্তু তাকে একটা ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ সেও সাহস করে শুরু করে দিয়েছে। মানে এই ব্যাপারগুলো আমরা যেখানেই মনে হচ্ছে যে আমি এগিয়ে যাচ্ছি, সে পিছিয়ে বা সে এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি। আমরা আবার এক জায়গায় আসার চেষ্টা করেছি এবং এইটা অনেক হেল্প করে। তো এইটা আমি বলব যে এই, এই ব্যাপারটাকে ফলো করা যে একই ওয়েভলেংথ এ উঠে আসার চেষ্টা করা এবং সেটার জন্য যে সাপোর্ট সিস্টেমটা আমাকে ক্রিয়েট করতে হবে। যে আমি যাচ্ছি অমুক ক্লাস নিতে প্রতি সপ্তাহে ওখানে আরবিক শিখে এসে। কিন্তু ওয়াইফের জন্য কোনো ব্যবস্থা করা অনেক হাসব্যান্ড এটা করেন। এটা ঠিক না, এটা ভুল হচ্ছে। তারও জন্য ব্যবস্থা আপনার করতে হবে। বাসায় বসে হতে পারে কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। দেখতে হবে যে সে কি এগিয়ে আসছে কিনা। আর আরেকটা জিনিস দরকার ঘরের ভিতর একটা এনভায়রনমেন্ট। ওভারঅল একটা ইসলামিক এনভায়রনমেন্ট। আপনি যেমন ছোট্ট একটা ফ্যামিলি হালাকা করতে পারেন এভরিডে। কিছু না। আমরা রিয়াদুস সালিহিন পড়তাম মাগরিবের পরে ১০-১৫ মিনিট ২-৩ টা। এটা আমাদের একটা টাইম। জাস্ট কিন্তু ওইটা ছিল ২ টা হাদিস পড়লাম, একটা আলোচনা চলে আসলো। এই ১০-১৫ মিনিট একটা নাসিহা হয়ে গেল। আমাদের সবার জন্য। এইভাবে করে আমরা পুরো রিয়াদুস সালিহিন আমরা ২ টা খণ্ড শেষ করে আবার আগেরটায় ফিরে গেছি। কিন্তু এইটা একটা ভালোর সময়। সবসময় পেরেছি তা না। কিন্তু এই ধরনের কিছু করতে পারলে আপনি দেখবেন যে অনেক উপকার পাবেন। আর হলো
আমি কিছু ক্লাস নিয়েছি প্যারেন্টিং এর উপরে, সেলফ ডেভেলপমেন্টের উপরে। যেটা শিখেছি একটা জিনিস, বিশেষ করে হাসব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, যে প্রতিদিন আপনার স্পাউস এর সাথে আপনাকে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। কোয়ালিটি টাইম বলতে নাম্বার 1 আপনার মোবাইল আপনার সাথে আপনি ২ জনই পাশাপাশি স্ক্রিনে আছেন। এটা অসম্ভব একটা ব্যাপার। কখনো এটা করা যাবে না। তারপরে আপনি বিছানায় যাচ্ছেন, আপনি মোবাইল নিয়ে যাচ্ছেন। এটা করা যাবে না। ওটাকে দূরে রেখে, মানে একটা সেটা হয়তো আপনি সোফায় চা খেতে, খেতে হতে পারে, অথবা আপনি হাঁটতে গেলেন তার সাথে। ১৫ মিনিট থেকে ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা যতখানি আপনি করতে মিনিমাম এভরিডে, এটা যদি আপনি ফলো করতে পারেন, এটা অনেক উপকার হয় হাসব্যান্ড ওয়াইফের এই ওয়েভলেংথ এ ফিরে আসার জন্য। ওপেন আপ হয় কমিউনিকেশনটা। মানে তার বুকের ভিতরে যা জমছে সেটা সে বলতে পারছে। এবং আমি আমার বুকের ভিতরে যে জমছে আমি বলতে পারছি, এবং ওই সময় আপনি নিতে পারবেন। কিন্তু একটা হিটেড টাইমে যখন আপনি বলবেন, সে নিতে পারবে না। সে তখন রিঅ্যাক্ট করবে। এই কারণে ওরকম একটা সময় বেছে নেয়া যে একটা কোয়ালিটি টাইম আমাকে ফজরের পরে হতে পারে, যখন আপনি এবং আপনার ওয়াইফ, বা আপনার ওয়াইফ এবং আপনার হাসব্যান্ড, রাইট? এই যে ইয়েটা, সেইটা একটা ফলো করলে এটা ভালো। এটা রিসার্চই বলছে, এবং আমি আমার ব্যক্তিগত জীবনে এটা অনেক উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ। পডকাস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমি আপনাকে কিছু কুইক কোয়েশ্চেন করব। আপনি ১ টা বা ২ টা সেন্টেন্সে আনসার দিবেন এবং তার মাধ্যমে আমরা শেষ করব। আপনার দিনের সবচেয়ে প্রিয় সময় কোনটা? অলরেডি বলেছি, হ্যাঁ? ফজরের পরে, আপ ফজরের সময়টা। আপনার সবচেয়ে বেশি পড়া দোয়া কোনটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনার প্রিয় সূরা? সূরা ফাতিহা। আল কোরআনের কোন আয়াত আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? সুবহানাল্লাহ। অনেকগুলি আয়াত, কিন্তু একটা আয়াত আমার খুব হিট করে, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহর মার্সি থেকে তুমি আ বিমুখ হইও না। হ্যাঁ? মানে তুমি এটা থেকে মুখ ফিরাইও না। সূরাতুল জুমার। সূরাতুল জুমারে, রাইট? আপনার সবচেয়ে প্রিয় হাদিস কোনটা? এগেইন এখানে তো অনেক ইয়ে আছে, বাট আমি শুরুতে বললে ইন্নামাল আমালু বিন্নিয়া, এই হাদিসটাই আমার সবচেয়ে পছন্দের। আপনি একটা প্যারেন্টিং রুল বলেন। একটা প্যারেন্টিং রুল হচ্ছে গিয়ে দোয়া এবং ধৈর্য। সন্তানদের জন্য সবচেয়ে বড় উপহার? তাদের ঈমান। একটা ভুল যেটা বাবা-মা অনেক বেশি করেন? বাবা-মা অনেক বেশি করেন যে তারা নিজেরা করেন না, কিন্তু বাচ্চাদেরকে করতে বলেন। একটা অভ্যাস যেটা পরিবারের সবার থাকা উচিত? আ মানে সালাত হচ্ছে গিয়ে ছেলে বলে মসজিদে গিয়ে সালাত পড়া, আমি মনে করি যে পরিবারকে একটা শব্দে ডিফাইন করেন। এটা হচ্ছে সাকিনা, আমি যেটা বলি, মানে বলি না কুররাতু আইন, মানে দ্যাটস পরিবার। যেটা আপনি দেখার পরে আপনার চক্ষু শীতল হয়ে যাবে। একটা সফল দাম্পত্যের রহস্য কি? কমিউনিকেশন। আপনার স্ত্রীকে এক শব্দে? রিদা বিল কালিল, মানে উনি খুব অল্পতে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বিয়ের আগে একটা পরামর্শ? একজন দিনদার দেখে বিয়ে করা। একটা ভুল যা নতুন দম্পতিরা প্রায়ই করে? তারা তার স্পাউসের মধ্যে আইডিয়ালটা খোঁজেন। মানুষ আইডিয়াল হতে, মানুষ তো ফেরেশতা না। মানুষের ভুল ত্রুটি থাকবে। স্বামীদের জন্য একটা উপদেশ? আ স্ত্রীকে অ্যাপ্রিশিয়েট করা এবং এটা বলা। অনেক সময় আমরা মনে করি যে তারা বুঝে যাবেন, কিন্তু মাঝে, মাঝে এক্সপ্রেস করা, যে আমি যে তাকে ভালোবাসি, এটা এক্সপ্রেস করা। যেকোনো ফর্মে হতে পারে। সবচেয়ে প্রিয় শিক্ষক? হ্যাঁ, নাম বললে শেখ ইয়াসির বিরজাস, উনি আমার সবচেয়ে প্রিয় শিক্ষক। সবচেয়ে বেশি প্রভাবিত করা বই কোনটা আপনার? আল কোরআন, অবভিয়াসলি। সবচেয়ে বেশি আনন্দের মুহূর্ত? আমার ১ম সন্তান যেদিন জন্ম নিল। একটা অভ্যাস বদলাতে চাইলে সেটা কোনটা? রেগে যাওয়া। আমি বরিশালের মানুষ তো, চট করে রেগে যাই। এটা আমি অবশ্যই ছাড়তে চাই। চেষ্টা করি। সবচেয়ে বড় নিয়ামত কোনটা আপনার? আমার আউট অফ মেনি, কিন্তু আল্লাহর হিদায়াত। আচ্ছা, ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরা। আমরা শেষ করে ফেলেছি আজকের মতো। আমি আশা করব যে আপনার যেই পরিবারে আরো বারাকা আল্লাহ তাআলা দান আমিন। করুক এবং হ্যাঁ, একই সাথে আপনার যে কাজ সেটা প্রফেশনাল লাইফ হোক অথবা বিয়ে-শাদীর বিষয় হোক, এই বিষয়ে আল্লাহ তাআলা যেন বরকত দান আমিন, করেন। আমিন ইয়া রাব। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।